সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান লিটল টাটা এসএটিভি সংলাপে। সঙ্গে আছি আমি রিয়াদ হাসান। দর্শক, আজ আমরা কথা বলবো সড়ক পরিবহন আইন ও প্রেক্ষিত এই বিষয়টি নিয়ে। সঙ্গে অতিথি হিসেবে আছেন শ্রমিক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুরুল হাসান খান। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এবং আমাদের সাথে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এছাড়া আপনাদের সাথে যোগ দেবেন আমাদের কয়েকজন শিক্ষার্থী রয়েছেন, তারা সরাসরি আপনাদের কাছে প্রশ্ন করবেন। আমি প্রথমে যে বিষয়টি আজকে বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয় সম্পর্কে একটু বলতে চাই যে সম্প্রতি বাংলাদেশে যে একটি ঘটনা ঘটে গেছে তা বিশ্ববাসীর কাছে একটা অনুকরণীয় দৃষ্টান্ত, এবং স্টুডেন্টরা যে এই ধরনের একটি আইন প্রণয়নের ক্ষেত্রে বা আইন মানার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত উদাহরণ তৈরি করতে পারে, সেটি কিন্তু অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেটি বলেছেন যে স্টুডেন্টরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে কি করা উচিত। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আজকের বিষয়টি, সেটা হচ্ছে সড়ক পরিবহন আইন। এই আন্দোলনের একটা প্রেক্ষিতেই বলতে পারেন, যেটি দীর্ঘদিন খসড়া আকারে ছিল, সেটি কিন্তু মন্ত্রিসভায় পাশ হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে চালকের শাস্তির যে মেয়াদ, চালকের যে শাস্তি, সেটি কিছু কিছু ক্ষেত্রে বাড়ানো হয়েছে। অন্যদিকে বলা হচ্ছে যে এই আইনের বেশ কিছু ত্রুটি রয়েছে, এবং কি ত্রুটি রয়েছে আজকে সেটি আমরা জানবার চেষ্টা করব। সেটি সড়কে শৃঙ্খলা ফেরাতে কী ধরনের ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা করব আমরা, এবং আপনাদের কাছে প্রশ্ন করবার জন্য আমাদের স্টুডেন্টরা এখানে আছেন। তবে প্রথমে আমরা আলোচনা দিয়ে শুরু করতে চাই। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আপনি আইন অঙ্গনের মানুষ, আপনি একটু বলবেন যে এই যে সড়ক পরিবহন আইন যেটি মন্ত্রিসভা পাশ করেছে, তার ভালো দিক কী কী আছে এবং মন্দ দিক কী কী আছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেহেতু আপনি প্রশ্নটা ফোকাস করলেন এই ব্যাপারে, আমি এই ব্যাপারেই কথা বলি। আইন তো আগেও 3 বছরের জেল ছিল, তাও তো লাভ হয়। তো আপনি কেন মনে করছেন 5 বছরের জেলে লাভ হবে? 2 বছর বাড়ানো হয়েছে, আরও 2 বছর বাড়ানো হোক না। আপনি কখনোই এই সাজার মেয়াদ বাড়িয়ে আইনকে আপনি ঠিক করতে পারবেন না। আর এই আইন ঠিক করতে হলে আপনার কালচার পরিবর্তন করতে হবে। আপনার মাথায় রাখতে হবে যে আমাদের কালচারটা কি, যেমন সিট বেল্ট বাঁধাটা, এটা আমাদের কালচারে পড়ে না। সো আপনি যতই আইন বানান, আমরা কিন্তু প্রকাশ্যে ধূমপান করা আইনের বাইরে, কিন্তু আমাদের কালচার এটাকে আমাদেরকে পারমিট করে, সুতরাং নির্দ্বিধায় সবাই করছে। সো আগে মেন্টালিটি পরিবর্তন করা অনেক ইম্পর্ট্যান্ট। এই গত 4 দিনেও আপনি দেখছেন রাস্তাঘাটে কিন্তু আবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং আবার আপনার রাস্তা পার হচ্ছে মানুষ আগের মতোই, একদম আগে যা ছিল তাই। তো সেটাও আপনার স্টপ করতে হবে। সুতরাং এটা আমাদের মেন্টালিটিটা পরিবর্তন করা, মানসিকতা পরিবর্তন করা, ট্রাফিক আইনকে সম্মান করতে শেখা, এবং এটা যে কতখানি দুর্ঘটনা বয়ে নিয়ে আসতে পারে সে ব্যাপারে একটা আমাদের নিজস্ব একটা দায়িত্ব আছে, সেটা অনেক ইম্পর্টেন্ট। সাজা দিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। আর এই সাজার ব্যাপারটা আমি সম্পূর্ণরূপে মনে করি কোনো হোমওয়ার্ক ছাড়া একটা খুবই আন্দোলনটাকে থামিয়ে নেওয়ার জন্য তৎক্ষণাৎ একটা আইন খসড়া পাশ করে দেওয়া। যে আমি আপনাকে বলছি যে আমি আপনাকে 5 বছর জেল খাটাবো, আপনি আইন মানছেন না, আমি বাড়িয়ে বললাম 7 বছর খাটাবো, আমি কেন এক্সপেক্ট করবো আপনি মানবেন? এটা সম্পূর্ণরূপে হাস্যকর, এটা না। এবং আপনি যদি আইনের খসড়াটা দেখেন, আসলে এটা তো বোঝানোর জন্য করা হয়েছে তৎক্ষণাৎ। এখানে আমি যেটা আগেও বললাম যে কোনো হোমওয়ার্ক করা হয়নি। আপনি যদি দেখেন আইনের ব্যাপারটাতে, যে আইনে লেখা আছে যে নরহত্যা যদি হয় তাহলে আপনার ফাঁসি, আর যদি বেপরোয়া গাড়ি চালিয়ে করা হয় তাহলে 5 বছর। তো নরহত্যা আর বেপরোয়া গাড়ির মধ্যে পার্থক্যটা কি? নরহত্যা আর বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যা করার মধ্যে পার্থক্যটা কে ঠিক করবে? কিভাবে জানবেন? এটা আদালত। আজকে ঢাকা আরিচা সড়কে, আপনি প্র্যাকটিক্যাল কথা বলেন, আদালতে কি হয় আমরাও জানি। আমি যদি ঢাকা আরিচা সড়কে রাত 10টার সময় একটা গাড়ি চালিয়ে যাই, সেখানে একটা ভ্যানালাকে মেরে যাই, কোন আদালতটা আমাকে খুঁজে বের করবে যে এটা বেপরোয়া না এটা নরহত্যা? কে দাঁড়িয়ে থাকবে? কে উইটনেস দাঁড়াবে? কে এভিডেন্স দেবে? কে সাক্ষী হবে? হবে না। এবং এতে পুলিশ কি করবে? পুলিশের জন্য এটাকে নরহত্যা করতে গেলে অনেক বেশি ইনভেস্টিগেশন করতে হবে, অনেক বেশি কাজ করতে হবে। এখানে পুলিশের জন্য প্র্যাকটিক্যালি সেটা পসিবল না। এখানে পুলিশ কি করবে? সেটাকে একটা নর্মাল হত্যা দিয়ে 3 বছর বা 5 বছর করে দেবে। তো সুতরাং এই আইনটা আমি বলবো একটা ওল্ড ডেটেড আইন,
একদম আউটডেটেড, ব্যাকডেটেড। আজকের দিনে আপনি যখন স্যাটেলাইট নিয়ে বিদেশ যাচ্ছেন, আমি আগেও প্রস্তাব দিয়েছি, আমি এখনও বলবো যে প্রত্যেকটা বাস ট্রাকে ড্যাশ ক্যাম লাগিয়ে দেওয়া উচিত, একটা ক্যামেরা লাগিয়ে দেওয়া উচিত। আপনি নাম্বার প্লেন পরিবর্তন করতে 5,000 টাকা নেন, একটা ক্যামেরার দাম 5,000 টাকা। এটা 100% রেকর্ডিং হবে, 1 মাস যাবত এটা ডাটা থাকবে, বিআরটি এর সাথে এটা কানেক্টেড থাকবে, লাইসেন্সের সাথে আপনার ইন্টাররিলেটেড থাকবে, ইন্টিগ্রেটেড থাকবে, যাতে করে আপনি স্পিডিং খালি রাস্তায় করলেও আপনার লাইসেন্সের পয়েন্ট কমে। এবং বিআরটি থেকে এটা দেখা যায় যে আপনি কিভাবে হত্যা করলেন, কিভাবে মানুষ মারলেন। এটা কি বেপরোয়া? এই পুলিশের পিছেও ঘুরতে হবে না, কিছু করতে হবে না। এভরি কার মাস্ট হ্যাভ আ ক্যামেরা, যাতে করে আজকে তো ঢাকা সিটির রাস্তা রাস্তা আপনি ক্যামেরা দিতে পারছেন। সো আপনার মাথায় রাখতে হবে যে আপনি ওদিকে স্যাটেলাইটে চলে যাবেন, ওদিকে এত 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 কিছু 4G DG করবেন, কিন্তু আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের রাস্তার ব্যবস্থা আপনি বাংলাদেশে রেখে দেবেন। আর আপনি এক্সপেক্ট করবেন যে এই পুলিশ এই রাত্রেবেলা আপনাকে এভিডেন্স দেবে, সাক্ষী দেবে। এটা বাস্তবে এটা হবে না। সো আমি মনে করি একদমই মানে ঠুনকো একটা আইন, যে আইন আজকের দিনের জন্য, কোনো আইন যদি সময়ের সাথে নিজেকে পরিবর্তন না করেন, সময়ের যেই ডিমান্ড সেটাকে যদি আপনি কোনোভাবেও, আমি তো এখানে বসে আপনাকে একটা সলিউশন দিলাম, শিওর দেয়ার মোর এক্সপার্টস, যারা এই ব্যাপারে এক্সপার্ট অনেক আছে, যারা বসে অত্যাধুনিকভাবে কিভাবে এটাকে ঠিক করা যায়। বাট আপনার কি মনে হয় এই আইনে কোনো হোমওয়ার্ক দেখেছেন? কোনো হোমওয়ার্ক নেই। বাচ্চা ছেলেরা, কিশোরীরা রাস্তা আন্দোলন করেছে, কিছু একটা নিয়ে আসতে হবে, কিছু একটা নিয়ে এসে 3 বছরকে 5 বছর করে দিলাম। নরহত্যা কি? আমি একজন আইনের ছাত্র, আমি একজন প্রফেশনাল লয়ার, আমি নিজেই বুঝতে যে এইটা এভিডেন্সটা কে বের করবে। আমি মনে করি অনেক ভ্যাকিউম এখানে, অনেক লিকিউনা, অনেক গ্যাপ। আমার মনে হচ্ছে যে পলিটিক্যাল কারণে সবাইকে বোঝানোর জন্য, এতে বিন্দু পরিমাণ বাংলাদেশের রাস্তাঘাটে কোনো সিকিউরিটি বা কোনো সেফটি আসবে। আমি আসবো, আপনি বলেছেন যে পলিটিক্যাল কারণ সম্পর্কে আমি একটু পরে আসব। কারণ হচ্ছে যে রাস্তা হচ্ছে নিরাপত্তার জন্য, সেখানে পলিটিক্যাল বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত সেটি বিষয়টা আমি একটু পরে আলোচনা করতে চাই। জনাব তাজুল ইসলাম এমপি, আপনারা আইন প্রণয়ন করেন সংসদে, এটি যখন পাশ হবে সেক্ষেত্রে তখন আপনারও মতামত নিশ্চয়ই আপনি জানাবেন। কিন্তু আপনি একটু বলবেন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যেভাবে বলছিলেন যে এটাতে কোনো হোমওয়ার্ক হয়নি এবং এটাতে আসলে যে চাহিদাটা, সেই চাহিদাটার পূরণ করা হয়নি, আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। না, আমি এর সাথে পুরো একমত না। একটা জায়গায় আমি একমত যে একটি আইন প্রণয়নের মাধ্যমে আপনাদের রাস্তার দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে, এটা আমি মনে করি না। আর এটা শুধুমাত্র এই একটি কারণে, আইনের স্বল্পতা, সংকীর্ণতা, এই কারণেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। এটা কেউ এখনও মনে করে নাই, অতীতও বলেনি। তো এখানে অনেকগুলা কালেকটিভ এফোর্ট দেওয়া দরকার। অল স্টেক হোল্ডার হ্যাজ টু গিভ দেয়ার এফোর্ট। এখন সেই জিনিসগুলোকে আপনাকে চেকলিস্ট করে একটা একটা করে আপনাকে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাড্রেস। তো এটা যদি যতক্ষণ পর্যন্ত না হবে, দুর্ঘটনা সারা পৃথিবীতে আছে, বাংলাদেশে যে মাত্রায় আছে এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এখন এই মাত্রায় আসার পিছনে শুধুমাত্র আইনের স্বল্পতা অথবা কোনো একটা গোষ্ঠী অথবা একটা শ্রেণীর একক দায়িত্ব, আমি মনে করি সত্যিকার অর্থে আন্তরিকভাবে আমি চাই যে দেশ রাস্তাতে দুর্ঘটনা বন্ধ হোক। আর সরকার আন্দোলনকে থামানোর জন্য অথবা কাউকে আপাতত ডিমোটিভেটেড করার জন্য, মোটিভেটেড করার জন্য একটা আইন হঠাৎ করে সামনে নিয়ে আসছে, কথাটা এরকম না। এই আইনটার খসড়া অনেক আগেই প্রণয়ন করা হয়েছে, এটাকে এক্সপিডাইট করেছে, এটাকে দ্রুত করা হয়েছে। এখন আইনটা যে প্রক্রিয়া হয় এটা আমরা কম বেশি সবাই জানি। আমি একটু মাঝখানে একটু যোগ করি। খসড়া বলেছেন আপনি অনেক আগেই হয়েছে, আমরা যেটা জানি 2 বছর আগে হয়েছে। তাহলে এটা কেন খসড়া আকারে 2 বছর ছিল, এটা কি একটু বলবেন? আসলে কোনো আইনে তাৎক্ষণিকভাবে পার্লামেন্টে আসতে পারে না। সকল স্টেক হোল্ডারের, বেনিফিশিয়ারি গ্রুপের সাথে কনসালটেশন, ডিবেট এবং দ্যার ইজ এ লট অফ প্রক্রিয়া। এখন ধরেন একটা আইন বিভিন্ন কারণে বিভিন্ন সময় এটাকে আইন করার জন্য প্রক্রিয়া হাতে নেওয়া হয়। তো এই হাতে নেওয়ার পরে ড্রাফট হয়, যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটাকে ডেলিগেটেড হয় এই আইনটা করার জন্য, তারা এটার একটা ড্রাফট করার পর দিয়ে তারা নিজেদের মধ্যে বহু আলোচনার পর দিয়ে আইন মন্ত্রণালয়ে যায়, আইন মন্ত্রণালয়ে ব্যাটিং হওয়ার পর দিয়ে ক্যাবিনেটে আসে, ক্যাবিনেটের পর দিয়ে এরপরে পার্লামেন্টে উপস্থাপিত হয়, উপস্থাপিত হওয়ার পর সেখানেও আবার ডিবেট হওয়ার সুযোগ আছে, সেই ডিবেটের পর দিয়ে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যায়, ওখানে ম্যাসিভ এবং থার্ড বার ডিসকাশন হয়, ওই সমস্ত ডিসকাশনের পরে আবার পার্লামেন্টে আসে এবং তখনও আপনাকে
সংশোধনী দেওয়ার সুযোগ থাকে। এর মধ্যে দিয়ে আরেকটা জিনিস হচ্ছে এই সমস্ত আইনের ড্রাফটগুলা আপনাকে ওয়েবসাইটে প্লট করা হয়, সেখানে আপনি আপনার ওপিনিয়ন দিতে পারেন এবং যে সেখানে যুক্তিক থাকে বহু আইন। এবং আমরা পার্লামেন্টে আমি নিজে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে আমার মন্ত্রণালয়ের রিলেটেড যতগুলো আইন হয়েছে প্রতিটা আইনে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 25-30টা 50টা পর্যন্ত সংশোধনী ছোট বড় আমাকে সংযোজন করতে হয়েছে এবং এডিটিং করতে হয়েছে। তো ইট ইজ নট আমি মনে করি তাৎক্ষণিকভাবে হয় না। আর এটা ভাবনা চিন্তা ছিল বিভিন্ন স্টেক হোল্ডারদের এবং বেনিফিশিয়ারি গ্রুপের মধ্যে কনফ্লিক্টিং ওপিনিয়ন ছিল। এখন আপনি যে কোনো আইন করতে গেলে সে আইন কোনো পক্ষ খুশি হবে, কোনো পক্ষ অসন্তুষ্ট হবে, কোনো পক্ষে স্বার্থ সংরক্ষিত হয় না, কোনো পক্ষে রিপ্রেশন হবে, এরকম বিভিন্ন মাল্টিপল ওপিনিয়নগুলোকে কনসোলিডেট করে আপনাকে সেখানে সকল শ্রেণী পেশার মানুষের স্বার্থ অথবা যে সমস্ত গ্রুপগুলা সেখানের মধ্যে ইনভলভ তাদের স্বার্থগুলোকে বিবেচনা করে যতটুকু সম্ভব যুগোযুগি করা হয়। এখানে আরেকটা কথা আমি বলবো, সারা পৃথিবীতে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন অথবা গ্রেট ব্রিটেনের কথা বলেন, ভারতের কথা বলি, আমরা কন্টেম্পোরারি ডেমোক্রেটিক কান্ট্রিগুলোর যদি কথা বলি, তাদের যে সমস্ত আইন করা হয়েছে প্রতিনিয়ত এগুলো ইজ গোয়িংস টু বি রিফর্ম এবং এটাকে মডার্নাইজ করা হচ্ছে টু ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ দ্য কমন পিপল ডে বাই ডে। এখন প্রতিদিনে মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে, চাহিদার পরিবর্তন হচ্ছে, টেকনোলজির পরিবর্তন হচ্ছে, এগুলোর সাথে খাপ খাওয়াইয়া এগুলো করতে হয়। এবং এই বাস্তবতার আলোকে আমাদের এই আইনটাকে মডার্নাইজ করার দরকার ছিল। যেমন আমাদের কতগুলো দুঃখজনক ঘটনা তো আছে, যেমন মনে করে যে আমাদের রোডের কথা, আমি এখানে একটা জিনিস খুব এমফাসাইজ করা দরকার ছিল, যুগোপযোগী করার দরকার ছিল। আপনি কি মনে করেন যে এই যে আইনটি অনুমোদন পেয়েছে সেটি কি যুগোপযোগী হয়েছে? না, এখন আমি আইনটা তো এখনো পাস হয় না, এখানে ইট ইজ আন্ডার প্রসেস, এটা এখানে ল হয়নি, অ্যাক্ট হয়নি। এখন পার্লামেন্টে এটা পাস হওয়ার আগ পর্যন্ত তো এটা আইন হয়নি। এখন আপনি স্টেক হোল্ডারদেরকে আমরা আন্দালুর পার্থ সাহেব যে ওনার একটা ওপিনিয়ন দিলেন, এই সমস্ত ওপিনিয়নগুলো বিভিন্ন তরফ থেকে আসবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে ওপিনিয়ন আসবে। সেই সমস্ত ওপিনিয়নগুলো পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে 3rd বার ডিসকাশন হওয়ার সুযোগ আছে, প্রচুর ডিসকাশন হয়। আমি এক একটা আইনকে 50 বার 60 বার পড়েছি, একটা শব্দকে 30 বার আমি এক্সপ্লেন করেছি। আমি সাবেক বিচারপতিদের সাথে এবং সিটিং বিচারপতিদের সাথে যে পার্সোনালি বসেছি, তাদের মতামত নিয়ে এরপরে দিয়ে সমস্ত আইনগুলোকে আমরা ভেটিং করেছি। তো অতএব এটা আমার মনে করি যে আইনটাকে বাহ্যিকভাবে যেভাবে বলা হয়, যেমন হোয়েন পার্লামেন্ট ইজ এ সেশন ইট ইজ ইন পাবলিক এক্সিবিশন, হোয়েন ইট ইজ ইন কমিটি রুম ইট ওয়ার্কস। এখন আমাদের অনেকের ধারণা হলো যে আমরা যখন নাকি পার্লামেন্টে যে আমাদের মধ্যে ডিবেট হয় অথবা যেটুকু আমরা জনগণ দেখে, ইট ইজ এ পার্লামেন্ট, ইট ইজ নট দ্য পার্লামেন্ট, ইট ইজ এ মেন ফোকাস এরিয়া। এখন এখানে মানুষ দেখে আর বাকি অংশটুকু মানুষ দেখে না, কিন্তু প্রচুর কাজ হয় এবং সেই কাজগুলো সম্বন্ধে আমাদের অনেকের ধারণা আমাদের সেভাবে স্বচ্ছভাবে নাই। সে কারণে বিভিন্ন ধরনের ডিবেট, বিভিন্ন ধরনের কথা হয়, যে কথাগুলো অনেক সময় আসলে বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ না। এখানে আমি মনে করি এই আইনটার প্রয়োজন ছিল, কিন্তু এখানে আন্দোলন পাত্র সহ এবং আপনাদের সবার সাথে আমি একমত হব, এই আইন দিয়ে বাংলাদেশে কোনো আইন দিয়ে সকল সমস্যা ইট নিডস এ কালেকটিভ এফোর্ট। এখন আপনার সেখানে কি কি আছে, আপনার রাস্তার সমস্যা আছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে ঢাকা শহর এখন আইডল আরবানাইজেশন, আর একটা সিটির জন্য কি লাগবে, আপনার মিনিমাম 25% আপনার কমিউনিকেশন সিস্টেম লাগবে। এখন সেখানে আপনার আছে যে আমি সুপার আই নো 7 to 9% বাংলাদেশে। আপনার হাউজিং থাকবে ইনক্লুডিং রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল হাউস। ইট ইজ দ্য লিওনার্দো ভিঞ্চি, যিনি নাকি আরবানাইজেশন জনক হিসাবে আমরা মনে করি। তখনকার সময় এই সমস্ত পারসেপশনগুলো দি হ্যাভ ফ্লটেড। এখন সেখানের মধ্যে 40% জায়গায় আপনি হয়তো 80% করে ফেলছেন। তো হাউ কুড ইউ ক্যান এই সমস্ত লিমিটেশন, এই সমস্ত সিরিয়াস লিমিটেশনগুলোকে আপনাকে অ্যাড্রেস করার সুযোগ কোথায়? যেমন আপনার রাস্তাগুলোতে, হাইওয়েগুলোতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এখন হাইওয়েগুলোতে যে সমস্ত প্রোটেকশন আপনার দেওয়ার দরকার, যেন ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ আনার দরকার, সেগুলো কি আমরা এক্ষুনি করতে পারবো অথবা করিয়েছি কি? আমাদের ধরুন মনে করেন লাইট গাড়ি, আর অনেকগুলো প্রশ্ন আছে, আমি পরের ভাগে আপনি নিশ্চয়ই বলবেন। জনাব মঞ্জুরুল হাসান, আপনি দীর্ঘদিন যাবত আপনি শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত আছেন এবং একই সাথে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আপনি বিভিন্ন সময় আমরা দেখেছি যে রাস্তায় দাঁড়িয়ে এই সড়কের যে বিশৃঙ্খলা, সে বিশৃঙ্খলা ঠেকানোর জন্য আপনি নিজেও পরিবহন শ্রমিক নেতা হয়েও আপনি মিছিল মিটিং করেছেন। আপনার কাছে কি মনে হয় যে আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হলো সেটি কি সড়কের নিরাপত্তা এবং যেটি দুর্ঘটনার প্রেক্ষিতে এত কথা আজ আমরা বলছি এবং সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় নেমেছিল তাদের দাবি দাওয়াগুলো পূরণ হবে কিনা? আমার খুব বিস্ময় লাগে যে এত বড় একটা আন্দোলন, দেশ তোলপাড় করা আন্দোলন এবং সারা বিশ্বের মধ্যে বলা যায় একটা ব্যতিক্রমী আন্দোলন,
আমাদের কিশোর বিদ্রোহ, সেই বিদ্রোহের পরে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বললেন যে একটা আইন হচ্ছে এবং সে আইনের মাধ্যমে এই সমস্যার সমাধান হয়ে যাবে। শেষ পর্যন্ত বভ্যারম্ভে লঘুক্রিয়া, আমরা দেখলাম যে একটা আইন হলো, 3 বছরের সাজা 5 বছর করা হলো এবং আরও কয়েকটা ধারার পরিবর্তন করা হলো। কিন্তু এই যে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড, এটা তো আগেও ছিল, সেগুলিকে বহাল রাখা হলো। এই আইনটা আজকের না, ব্রিটিশ আমল থেকে এই আইন, এবং ব্রিটিশ কলোনি যেগুলি ছিল সেসব দেশে কম বেশি এই আইনই বলবৎ আছে এখনো। এই আইনটা পরিবর্তন করা হলো, কিন্তু আগে যে 3 বছর ছিল, আমি জিজ্ঞাসা করতে চাই, গোটা বাংলাদেশের এই 47 বছরের স্বাধীনতার কালীন এই আইনে কয়জন ড্রাইভার সাজা পেয়েছে? আইন বাস্তবায়ন হয় নাই, বাস্তবায়ন হয় নাই নানান কারণ। তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে দুর্নীতি, তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে পুলিশের অদক্ষতা। তারা যে ড্রাইভারের বিরুদ্ধে মামলা করে সেখানে যথেষ্ট এভিডেন্স থাকে না, এভিডেন্স দিতে পারে না তারা, এইসব কারণে হয় নাই। এবং দুর্নীতির কথা যেটা বললাম, এখন কি হবে? 3 বছর সাজা হলে 3000 টাকা ঘুষ লাগতো, আর এখন 5 বছর সাজা হয়েছে 5000 টাকা ঘুষ লাগবে। এই হচ্ছে ব্যতিক্রম। একদম সত্যি কথা। এই জায়গাটা পরিবর্তন করতে না পারলে কিচ্ছু হবে না। আর আরেকটা দিক হচ্ছে যে আইনটা তো শুধু একমুখী হয়েছে। একটা রাস্তায় চলমান অবস্থায় একমাত্র ড্রাইভারকে দেখা যায়, একটা মানুষ, মালিককেও দেখা যায় না, সরকারকেও দেখা যায় না, শাহজাহান খানকেও দেখা যায় না। যে সেই মানুষটার উপরে যত দোষ লম্বঘোষ তার উপরে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু শুধু কি ড্রাইভারের কারোর অ্যাক্সিডেন্ট হয়? আমাদের দেশে আরো অনেক কারণ আছে। সেটার মধ্যে রাস্তার ত্রুটি একটা কারণ, সেটার মধ্যে গাড়ির ত্রুটির একটা কারণ, সেটার মধ্যে ট্রাফিক ম্যানেজমেন্ট একটা কারণ, মালিকও যে এটার সাথে জড়িত। হ্যাঁ, তারপর রেজিস্ট্রেশন নাই, ফিটনেস নাই, সেটা একটা কারণ। এগুলি যারা কার্যকরী করে না, মোটর ভেহিকলস অ্যাক্ট যারা কার্যকরী করে না, তাদের কোনো শাস্তির বিধান রাখা হয়েছে? মালিকরা যে কোম্পানি করে, একই কোম্পানির 2টা গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে, যেটা নিয়ে এরা আন্দোলন করেছে। তারা যে কোম্পানি করে টার্গেট ফিক্স করে দেয় যে 5000 টাকা আমাকে দৈনিক কামাই করে দিতে হবে, সেটা প্যাসেঞ্জার মেরে হোক যেমন করে হোক, সেই জন্য তো তারা প্রতিযোগিতা করে। ওটা না করলে তার চাকরি থাকবে না, বেকারের দেশ, সেই জন্য সে এই ঝুঁকিটা নেয়, যার ফলে মানুষের মৃত্যু হয়। সেটা নিয়ে তো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেই তাদের বিরুদ্ধে। আমাদের প্রয়াত মেয়র ছিলেন আনিসুল হক সাহেব, উনি প্রায় 40-50টা কোম্পানি এগুলি কমিয়ে তিনি 5টা কোম্পানি ঠিক করতে চেয়েছিলেন, যাতে একটা হেলদি বিজনেস কম্পিটিশন হয়। সেই বিজনেস কম্পিটিশন তো নাই, যার ফলে এই যে অসম প্রতিযোগিতা, মুনাফার জন্য, টাকার জন্য, মানুষের নিরাপত্তার কথা কোনো চিন্তা না করে এই যে বেপরোয়া যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার ফলে আজকে এই দুর্ঘটনাগুলি ঘটছে। দেখেন, ট্রাফিক সপ্তাহ হলো, তারপরে তো ওই ট্রাফিক সপ্তাহের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির যে গাড়ির ফিটনেস নাই। এমনকি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ির যে গাড়ির ড্রাইভারের লাইসেন্স নাই, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি ধাক্কা দিয়ে দিতে পারে, কাগজপত্র নাই কিছু। আমাদের ছেলে মেয়েরা তো চোখে আঙুলে উলঙ্গ করে দিয়েছে কিভাবে দুর্নীতির উপর চলছে আমাদের দেশ। আমাদের পুলিশের গাড়ির কাগজপত্র ঠিক নাই, আমাদের মন্ত্রীর গাড়ির কাগজপত্র ঠিক নাই। বিচারপতি, এটা কোনো কথা হলো? এইভাবে একটা দেশ চলতে পারে? আমাদের এই
কিশোরদের জন্য, তরুণদের জন্য আমরা সারা দুনিয়ার কাছে গর্ববোধ করতে পারি। সারা দুনিয়ায় কিন্তু তাদের পক্ষে ডেমনস্ট্রেশন হয়েছে, লেখালেখি হয়েছে, কিন্তু আমাদের লজ্জা করতে হবে যে আমরা ব্যর্থ হয়েছি, রাষ্ট্র ব্যর্থ হয়েছে, আমাদের জেনারেশন ব্যর্থ হয়েছে বাংলাদেশে সড়ক পরিবহনে একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলা নিয়ে আসার ব্যাপারে। জি, আমরা কিভাবে শৃঙ্খলা আনা যায় নিশ্চয়ই আপনার পরামর্শ আছে, অবশ্যই বিষয়গুলো শুনবো। ছোট একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা এসএটিভি সংলাপে। আজ আমরা কথা বলছি সড়ক পরিবহন আইন ও প্রেক্ষিত বিষয়টি নিয়ে। আমরা আলোচনায় ছিলাম, এবারে আমরা একটু শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে, তাদের অনেকেই আন্দোলনের সাথে যুক্ত ছিল, তাদের ভেতর থেকে প্রশ্ন করবেন, নাম বলে প্রশ্ন করবেন এবং কাকে প্রশ্ন করবেন। আমি মোহাম্মদ রায়হান খান, এসেছি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। আমার প্রশ্নটি হচ্ছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্যারের কাছে। প্রশ্নটি হচ্ছে এই জায়গায় যেখানে বলা হচ্ছিল যে আজকে সড়ক নিরাপত্তা আইন বা সড়ক নিরাপত্তার ক্ষেত্রে যেখানে অনেকগুলো পার্টিসিপেন্ট আছে, যেখানে কিনা পরিবহন মালিকরাও একটা পার্টিসিপেন্ট, কিন্তু আমরা দেখেছি যে আইনটাতে শুধুমাত্র আসলে যারা পরিবহন শ্রমিক কিংবা ড্রাইভার তাদেরকে নিয়েই সে আইনটা করা হচ্ছে। তাহলে এখানে আসলে এই আইনটা কেন এইভাবে করা সম্ভব হলো না? এটা কি যে ক্ষমতাসীন যে দলের নেতারা তারাই কি বেশিরভাগ মালিকানা পরিবহন খাতে নেওয়ার কারণেই কি আসলে আইনটাতে তাদেরকে আনা সম্ভব হলো না? জি, আপনাকে ধন্যবাদ। না, আপনার কথাকে একদম ফেলে দেওয়া যায় না। যেটা যেটা তাজুল ভাইও বললো, একটা কথা আসলে বোঝা দরকার যে গভর্নমেন্ট তো অনেক কিছু, সরকার আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট, বিকজ 3 মাস পর নির্বাচন বা 4 মাস পর নির্বাচন বা এই যে এই অবস্থায় কোনো সেক্টরকেই সরকার আপসেট করতে চায় না, সরকার এটা মাথায় রাখতে হবে। এর মধ্যে হঠাৎ করে এরকম একটা আন্দোলন হয়ে গেল, এবং আমি যে কথাটা আগে বলছি আমি এখনও বলছি যে দিস ইজ আ ব্যাকডেটেড ল, হ্যাঁ, এটা আউটডেটেড ল। এটা 2 বছর আগে হোক, 20 বছর আগে হোক, কারণ আমার বিশ্বাস যে একটা ডাকাতকে যদি আমি বলি যে তুমি ডাকাতি বন্ধ করে দাও, আগে 10 বছর ছিল, এখন 12 বছর হয়ে গিয়েছে জেল, আমার মনে হয় না ওই ডাকাত কোনোদিন ডাকাতি বন্ধ করবে, কারণ ওই ডাকাত জানে যে আমার 10 বছরই কোনোদিন খাটতে হয়নি, আমার 12 বছর কেন কাটতে হবে। তো এই 3 বছরকে 5 বছর করে বারবার পত্রিকায় বলা আমরা চেঞ্জ করেছি, এটা পলিটিক্যাল খেলা ছাড়া আর কিছুই না। সো সবচেয়ে বড় কথা যে জিনিসটা, এটাও সত্যি যে আইন করে এটা বন্ধ করা যাবে না, বাট তার মানে এই না, তার মানে যে আমরা সবচেয়ে আপ টু ডেট আইন করব না। আমরা আইন দিয়ে এটা বন্ধ করতে পারবো না। আমাদের সামাজিক অ্যাওয়ারনেস, আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস সব কিছুই আমাদের ইম্পর্টেন্ট, কিন্তু আইনটাও আমাদের ইম্পর্টেন্ট। যেমন আমি একটু আগে যে কথাটা বললাম যে এভিডেন্সের যদি প্রবলেম হয়ে থাকে, যেহেতু একটা পুলিশ তার এভিডেন্স ক্যারি করতে বা বের করতে প্রবলেম হয়, তার খরচ বা এখানে 3,000-5,000 টাকা ঘুষ হয়, এটাকে যদি আমরা ইন্টিগ্রেটেড করে দেই কোনোভাবেও, তাহলে আর এইটার প্রবলেম হবে না, 50-70% কেস বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আমরা নির্বাচন কমিশনে, মানে জাস্ট আমি আউট অফ কনটেক্সট, আমরা বলেছিলাম যে ভোটের জন্য সেন্টারে ক্যামেরা লাগিয়ে দেওয়ার জন্য 70% ওর বন্ধ হয়ে যাবে, কিন্তু হয়নি। সো কেন হয়নি? বিকজ আপনার সদিচ্ছার ব্যাপার থাকে। এখন সরকারের ব্যাপারটা হলো, সরকার সাপেক্ষ কথা বলতে গেলেই সরকার বিভিন্ন উন্নয়নের কথা বলবে, যে আমরা এই উন্নয়ন করেছি, এটা ছিল। বাট এই যে উন্নয়নটা, আপনি দেখুন বাংলাদেশের ট্রাফিক যে জ্যাম, যেটা আপনারা দেখেন রাস্তায় যে যানজট যেটা হচ্ছে, গভর্নমেন্ট একদম চুপ, কোনো এই ব্যাপারে কোনো কথাই নাই, অথচ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে বাংলাদেশে। কিন্তু এই ব্যাপারে একদম মানে আমরা এখানে মেনেই নিয়েছি যে আমাদের এখন এখান থেকে এখানে যেতে 3 ঘন্টা সময় লাগবে, 4 ঘন্টা সময় লাগবে। গভর্নমেন্ট এটা একদমই পাত্তা দিচ্ছে না। সো এরকমভাবে এই যে মানুষ মারা যাচ্ছে, এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে, অনেক হয় না, কিছু সব স্ফুলিঙ্গই দাবানল হয় না, এটা হয়ে গিয়েছে। জনাব আন্দালিব রহমান পার্থ, আমি একটু যোগ করি, এই যে যানজটের যে বিষয়টি বললেন, সেটি তো আমাদের যে আয়তন, আমাদের যে রাস্তার যে দৈর্ঘ্য এবং প্রস্থ এবং রাস্তার যে লেন, এই সব কিছু আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু করা যাচ্ছে না। এই বাস্তবতা তো আপনাকে মানতে হবে। না, আমি মানবো না আপনার বাস্তবতাটা, আমি এই জন্য মানবো না, বিকজ ইউ আর নট অ্যান এক্সপার্ট, আই এম নট অ্যান এক্সপার্ট। ব্রিং দ্য এক্সপার্ট, তাদেরকে আপনি ডাকেন। এমন কোনো সমস্যা নাই সমাধান আমরা করতে পারি না। আপনি যে কথাটা বললেন এতটুকু, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে একটার পর একটা গাড়ি আসছে, এক পরিবারে 5টা গাড়ি, কেন হবে একটা পরিবারে 5টা গাড়ি? আপনি সিঙ্গাপুরে যেয়ে দেখেন, একটা গাড়ি কেনার লাগে আপনার সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট কিনতে হয়, COE। ওই সিঙ্গাপুরে সবার কাছে টাকা আছে। আপনি দ্বিতীয় গাড়ি কিনতে হলে আপনার বেশি ট্যাক্স দিতে হবে, $40-50,000 ট্যাক্স দিতে হবে। আমিও বাংলাদেশে আপনি নিয়ম করে দেন যে আপনি সেকেন্ড গাড়ি যদি কিনতে হয়, আপনার সেকেন্ড হ্যান্ড কিনতে হবে, আপনি রিকন্ডিশন কিনতে পারবেন না। তাহলে আপনার কিছু ড্রাস্টিক মেজার তো বাংলাদেশে নিতে হবে।
এটা একটা না, আমি এইটা দিয়ে যে আপনি শেষ করবেন সেটা না। আপনার রাস্তাঘাট করতে হবে, আপনার ফুটপাত রাখতে হবে, আপনার অনেক বেশি পিউনিটিভ মেজার নিতে হবে। এখানে হয়তো অনেক অনেক ফোরাম, আমরাও হয়তো বিরোধী দল বলবো এটা ঠিক না, কিন্তু আপনার কাজ তো করতে হবে। কিন্তু আপনি তো ঘরে বসে থাকতে পারবেন না যে আমি পারবো না। এই যে ভাই যেটা বললেন, আমাদের ডেন্সিটি এত, আমাদের এত পপুলেশন, আমাদের এটা, তো আমরা ঘরে বসে থাকি। তাহলে লেটস সিট ডাউন বিকজ উই হ্যাভ গট সো মেনি প্রবলেমস। নো, উই হ্যাভ টু ওয়ার্ক। আপনি যেটা বললেন আমি আপনার সাথে একমত। আপনি পৃথিবীর সবচেয়ে বড় বড় আনেন না, এক্সপার্ট আনেন না, কিভাবে করতে হবে, কিভাবে লেন বানান। আপনি 5% মানুষও আপনার ফ্লাইওভারে চলে না। আপনি ফুটপাথগুলি ঠিক না করে আপনি একটার পর একটা পিৎজার মতো ফ্লাইওভার বানিয়ে যাচ্ছেন। এমনও ফ্লাইওভার বানিয়েছেন, রিয়েলাইজ করছেন বানানোর পর যে এটা তো রাইট হ্যান্ড না, এটা তো লেফট হ্যান্ড হওয়ার কথা ছিল। ইটস লাইক ইট ইজ অল জোক। তো আমি সেটাই বলছি যে গভর্নমেন্টের দেখুন এইসব জিনিসপত্রের জন্য ইউ নিড ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট। সব কিছু আপনি পলিটিক্যালি চিন্তা করতে পারবেন না, আপনার এক্সপার্টের কাছে দিয়ে দিতে হবে। আপনি বসে ক্যাবিনেটে বসে সবাই ঠিক করলেন আমরা এটা এভাবে করে দিই, 3 বছরে 5 বছর করে দিই, 10 বছর করে দিই, এটা হয়ে যাবে। আর আমি আপনাকে প্রবলেম বললে গভর্নমেন্ট আমাকে আরও 10টা প্রবলেম বলে, আমাদের এই প্রবলেম, আমাদের এই প্রবলেম, আমাদের এইটা প্রবলেম। আমাদের কাছেই তো মনে হয় আমরা তো বিপদে পড়ে গেলাম। আপনাদের আমি বললে যে ট্রাফিক জ্যাম হবে না কেন, এটা হচ্ছে এটা হচ্ছে। গভর্নমেন্ট ইজ দেয়ার টু সলভ দ্য প্রবলেম, দ্যাটস ওয়াই দেয়ার ইলেক্টেডলি দেয়ার 5 বছর ছিল, আর যেভাবে হোক আরও 5 বছর ছিল। তো তারপরও যদি 10 বছরেও যদি ট্রাফিক ওয়ার্স হয় তাহলে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ অ্যান ইস্যু। সো আমি সেটাই বলছি আপনার কথা জবাবে। আর মালিক পক্ষ না, মালিক পক্ষও তো জড়িত অফকোর্স হবে যদি আপনি মালিক পক্ষের ফল্ট দেখাতে পারেন। বাট আপনার এটাও মাথায় রাখতে হবে যে আমি একটা মালিক, আমার 20,000 বাস আছে, কোথায় বাস একটা অ্যাক্সিডেন্ট হলো তার ড্রিঙ্কিং ড্রাইভিংয়ের জন্য বা তার ইনটক্সিকেশনের জন্য, বা আপনি আমার তরফে যদি ডেফিনেটলি কোনো প্রবলেম দেখাতে পারেন তাহলে অফকোর্স আমি ভাইকেরিয়াসলি লায়াবল হব। আমাকে আপনি লায়াবল করবেন আমি যদি তাকে বেশি কাজ করাই বা ফিটনেসটা না করাই বা গাড়ির যেই জিনিসগুলি যেটা আমার দায়িত্ব সেটা যদি আমি ঠিক করে না করি, আপনি আমাকে ধরতে মানে প্র্যাকটিক্যালি। বাট আমি তারপরও বলছি যে এইসব ব্যাপারে এক্সপার্ট আছে, আমরা এক্সপার্ট না। এসব ব্যাপারে পৃথিবীতে অনেক বড় বড় এক্সপার্ট আছে, তাদেরকে আনা দরকার। বাংলাদেশে এক্সপার্ট আছে, তাদের নিয়ে বসা দরকার, তাদের নিয়ে কমিটি করা দরকার। কয়জন মানুষ তাদের সাথে ছিল তাদেরকে ডাকা উচিত। তারপর এমন একটা সিস্টেম করা উচিত যদি আপনি আসলেই উপলব্ধি করেন যে আমার এই সমস্যাটা সমাধান করা দরকার। আর যদি মনে করেন আমি একটু মিডিয়াতে দেখাবো, আমি এটা করবো, আমি একটু এই বাচ্চা হচ্ছে ছেলে পেলেদের আমি একটু আপাতত একটু ঠান্ডা রাখবো, দেখেন এরপরও তো 2টা ছেলে মারা গেল এই যে রংপুরে। এটা চলতে থাকবে আনলেস ইউ হ্যাভ আ ভেরি স্মার্ট ল আর সব দিক থেকে কভার করার মতো, যাতে করে আপনি এই জিনিসটাকে সলভ করতে পারেন। জি, আমি আসবো। এরপর নাম বলে প্রশ্ন করবেন। আমি ববি, গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে আসছি। আমার কোশ্চেন তাজুল ইসলাম চৌধুরী এমপি স্যারের কাছে। স্যার, আমাদের যখন কোনো সমস্যা দেখা দেয় তখন আন্দোলনের মাধ্যমে মানে প্রবলেমটা তখন সরকার হাতে নেয়, তারপর সেই জিনিসটা 2 দিন ঠিক থাকে, তারপর আবার যা নয় তাই হয়ে যায়। এটার জন্য কি কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া যায় না? জি ধন্যবাদ। আসলে আন্দোলনের মাধ্যমে সরকারকে অথবা রেসপেক্টিভ রেসপন্সিবল গ্রুপকে সচেতন করে দেওয়া হয়, এটা সারা পৃথিবীতে করে এবং এই করাটাকে আমি স্বাগত জানাই। আর এটা করার পরে এখানে একটু সচেতন হয়ে নড়ে চড়ে বসে কিছুদিন পরে আবার এটা আগের জায়গায় ফিরে যাবে, এটা কখনোই সমর্থনযোগ্য না। আমি ওই দেশের নাগরিক, স্বাভাবিকভাবে এই দেশটাকে সুন্দর একটি দেশে রূপান্তরিত করার জন্য ব্যক্তিগত আগ্রহ, সমষ্টিগত আগ্রহের আমাদের কমতি থাকার কোনো কারণ নেই। তবে এখানে আমাদের লিমিটেশনগুলো বুঝতে হবে। এখন লিমিটেশনের পরে আমরা হাত পা গুটে বসে থাকি, এই কথাটার সাথে আমি একেবারেই একমত না। আমি মনে করি উই হ্যাভ টু বি অ্যাক্টিভ, পার্টিসিপেশন থাকা দরকার এগুলোকে অ্যাড্রেস করার জন্য। এখন আমরা আজকে এখানে একটা আইনের কথা এসেছি। আইনটা what extent it is compatible with the present requirement এটাকে নিয়ে আমরা ডিবেট করতে পারি, অথবা এর চেয়ে যদি ভালো ভার্সনের কিছু থাকে ইউ আর ফ্রি টু গিভ দ্য ইউর পেনিট্রেশন। তো এখন সেখানে আমি যে কথাটা বলবো যে আমাদের কিছু কিছু সমস্যা আছে, যেমন ঢাকা চট্টগ্রাম রোড। আমরা আজকে কয়েক বছর থেকে ফরেন এক্সপার্টদেরকে দিয়ে কাজ করছি একটা এলিভেটেড এক্সপ্রেস লাইন করার জন্য ঢাকা টু চিটাং। আমরা একটা পাইপ লাইন করবো, তৈল আনে যে ট্রাকে করে আনে, ওই কোস্টারে করে আনে কি লাইটারে করে আনে। তো এটার জন্য আমরা চট্টগ্রামে ইআরএল থেকে স্টান রিফাইনারি থেকে তৈল যাতে নাকি ঢাকাতে পাইপ লাইনের ভিতরে চলে আসতে, এটার জন্য আমরা একটা করতে। এখন এই করতে গিয়ে দেখা গেছে যে এখানে যে প্রক্রিয়াটা, বিদেশি এক্সপার্ট, লোকাল এক্সপার্ট অ্যান্ড স্পেশালিস্ট হ্যাভ বিন এঙ্গেজড অ্যান্ড দে হ্যাভ প্রিফার্ড দেয়ার ফিজিবিলিটি রিপোর্ট, এবং অন দ্য বেসিস অফ দ্যাট ইট ইজ এ টাইম কনজিউমিং ইস্যু। এবং এখানে আমরা উই আর ভেরি ডেন্সলি কান্ট্রি, আমাদের এখানে
দেখা গেছে রাস্তার উপরে হুট করে একটা দোকান বসাই দেওয়া হয়, আমাদের রাস্তার উপরে লাইট গাড়ি চলে, এবং এটার অল্টারনেটিভ রাস্তা আমাদের করা হয়নি। এখন আপনি বললেন রাস্তা করেন না কেন, তো ওভারনাইট ইউ ক্যান নট ডু, আপনি তো ইউ ক্যান, আমি একটু যোগ করতে চাই। it is no, of course, but all the program you cannot take by today. You cannot take the whole Bangladesh to make Singapore or make New York No, I can understand, but traffic is not a problem. No, this is not the traffic problem. There is a multiple problem. You have addressed যে আপনি করাপশনের কথা বলছেন। No, আমরা বলেছি we should be practical. আপনি বলেছেন যে আমরা যদি টেলিভিশনে টক শো করে মানুষকে সন্তুষ্ট করা অথবা ডিমোটিভেট করার জন্য কথা না বলি, আমরা রিয়েলিস্টিক কথা বলি, যেমন করাপশন। এবং করাপশনের কারণে ট্রাকের কি বলে যে ফিটনেস সার্টিফিকেট ছাড়াই তাকে চলতে দেওয়া হয়, তার থেকে মাসে মাসে টোকন দেওয়া হয়, এই কথাগুলো এখানে আসছে। I encourage it to loud it. কে করছে, কারা করছে? অফকোর্স যারাই করছে না কেন, অল দিস, এখানে আপনার শ্রেণী পেশা ভেদে আপনি যদি সত্য কথা বলেন, যারা যারা আছে, এখন আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে, এবং এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে আপনি মনে করেন যে যারা যেখানে হচ্ছে এগুলোর জন্য আপনি লাউড করেন, আপনি কথা বলেন। এই যে আমাদের আজকে যে তরুণ ছাত্রছাত্রীরা যে আন্দোলনটা করেছে, এটা এই সমস্যাগুলো যে অনেকগুলো নতুন সমস্যা তা না, কিন্তু এই সমস্যাগুলোকে তারা চিহ্নিত করে এমফেসাইজ করেছে। আই এম পার্সোনালি গট রিয়েলি শক যে আমরা অনেকগুলো সমস্যার মধ্যে নিমজ্জিত। এখানে শুধুমাত্র রাস্তার সড়কের নিরাপত্তার জন্য যে কথাটা এসেছে এটা এখানে লিমিটেড না, এখানে দুর্নীতি আছে, অন্যায় আছে, অবিচার আছে, এবং বিচার বিভাগের কথা আপনি একটু ইঙ্গিত করেছেন, সেখানের মধ্যে আছে, তো বিভিন্ন সব শ্রেণী পেশার মধ্যে আছে। এখন আপনি সেটা এই সমস্ত আন্দোলন সবগুলা জায়গাতে ডিসিমিনেট করে হিট করেছে, এবং সেগুলোর এই কালেকটিভ ফলাফলে একটা ভালো কিছু আসতে পারে আমরা যদি সেটাকে আমরা যদি পিক করতে পারি। কিন্তু সেটা পিক করতে পারবো কি না, কেন পারবো না? আমরা কি পিছিয়েছি? এই বাংলাদেশ এক সময় 70% মানুষ না খেয়ে থাকতো, মা গো সারাদিন কিছু খাইনি, আল্লাহর রাস্তায় সাইডটা বাদ দেন। এই ঢাকা শহরে কতজন ভিক্ষুক ছিল, আজকে কতজন আছে? আজকে অটিস্টিকদের জন্য ভাতা দেওয়া হয়, আজকে কিরম বয়স্ক ভাতা দেওয়া হয়, বিধবা ভাতা দেওয়া হয়, আজকে শতভাগ মানুষের খাদ্য নিরাপত্তা আছে, আজকে মনে করেন যে আপনার হেলথ এডুকেশন এভরিথিং ইজ রাইজিং, আপনার ফরেন কারেন্সি রিজার্ভ রাইজ করেছে, আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন করেছে। উই আর লুকিং ফরওয়ার্ড ফর দ্য কিংডম মোর, আপনার আমাদের এমফেসাইজ, যেমন আমাদের 100টা ইকোনমিক জোন করা হচ্ছে, আমরা যেখানে নাকি 1000 মেগাওয়াট 1100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তখন 96 সনে, আর আজকে আপনি 20,000 করতেছেন। আমরা 80,000 করার জন্য পরিকল্পনা নিচ্ছি। হোয়াই ইউ আর গোয়িং ফর দ্যাট কাইন্ডস অফ মেসি প্রোগ্রাম অথবা এরকম অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম? কি কারণে? যে আমরা উই ওয়ান্টস টু লিভ দ্য কান্ট্রি লাইক সিঙ্গাপুর ও হংকং। আমরা হংকংয়ের মতো একটা দেশ করতে হলে ইট ইজ ওয়ান অফ দ্য প্যারামিটার, যে আপনি যদি আপনার কত বিদ্যুৎ কনজাম্পশন লাগবে অর্থাৎ কতটুকু লাগবে, এগুলোর জন্য কাজ করা হচ্ছে। এখন ঘটনা হচ্ছে আমরা পিছিয়ে নেই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তবে আপনি এখানের মধ্যে সংযোজন দিতে পারেন, আপনার ডিসকাশন করতে পারেন, আপনি ক্রিটিসিজম করার জায়গা আছে। আই পার্সোনালি ইনভাইট অল দিস থিংস এবং ওয়েলকাম ইট, যে আমরা এই আলোচনাগুলো হওয়া দরকার। হবে কি, আমি যারা কাজ করছি আমি প্রেশার বোধ করব, আমি চাপ বোধ করব, আমি আমার কাজটা আরো সঠিকভাবে করার চেষ্টা করব, আমার ত্রুটিগুলোকে আমি চিহ্নিত করার চেষ্টা করব, তার মাধ্যমে বাংলাদেশ আগাবে। তবে আমি মনে করি আমাদের কোনো রং মেসেজ দেওয়ার কোনো কারণ নাই, আমরা পিছিয়ে নেই, আমরা যথেষ্ট আগেছি অল সেক্টরে, সব কিছুতে আমাদের সফলতা আছে, আমরা এগিয়ে আসছি, আমাদের ব্যর্থতাও আছে, অথবা আমরা যে কাজগুলো করছি কতটুকু প্রিসাইজলি করতে পারছি সেটা নিয়ে আলোচনা হতেই পারে, এবং সেই আলোচনাগুলো আমি পার্সোনালি ওয়েলকাম করব। আমি মনে করি যে আমাদের ইয়াং জেনারেশন ফর হোম উই আর লুকিং ফরওয়ার্ড, এবং দে আর দ্য ব্রাইট জেনারেশন অন হোম আমি খুব উইথ ডিউ রেসপেক্ট, আমি তাজুল ভাই অনেকগুলি কথা বলেছি, আমি ইন্টারাপ্ট করতে চেয়েছি বাট তা বলি, বাট বেসিক্যালি আমার কাছে তাজুল ভাই যখন কথাগুলি বলেছে আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন হরতাল ডাকি বা ডাকি কোন একটা যৌক্তিক কারণে, একজন গার্মেন্টসের মালিক বলে হাল আমার শিপমেন্টের কি হবে, হি ইজ নট বদার্ড অ্যাবাউট এনিথিং এলস, হি জাস্ট বদার্ড অ্যাবাউট হিজ শিপমেন্ট, রাইট? আমার কাছে তাজুল ভাইয়ের কথা এগুলি মনে হচ্ছে। বিকজ আমার কেন মনে হচ্ছে এই জিনিসগুলি, যে আমরা উন্নয়ন হয়েছে, আমরা উন্নতি করেছি, এটা একটা অনেক রিলেটিভ কথা। মানে কি উন্নতি করেছি? চিফ জাস্টিস রাত্রেবেলা দেশ থেকে ভেগে চলে গেছে, আমি পদ্মা সেতু বানাচ্ছি। এই দেশে সাংবাদিক লিখলে রাত্রেবেলা ধরে নিয়ে যাচ্ছে, আমি পদ্মা সেতু বানাচ্ছি। এদেশে গুম হয়ে যাচ্ছে, আমার এত হাজার কোটি টাকা হচ্ছে। এই দেশে ভাই যে বলল করাপশন, 2001 থেকে 2007 পর্যন্ত আমাদের সরকারে যে দুর্নীতিবাজ মন্ত্রীগুলি ছিল তাদেরও তো বিচার করেন নাই, তাদেরও আওয়ামী লীগ সরকার বিচার করে নাই। এবং আওয়ামী লীগ, আমি তো 20 দলের জোট, আমি বলছি এখানে দাঁড়িয়ে যে আমাদের সময় মন্ত্রী দুর্নীতিবাজ ছিল না, তাদের বিচারও তো করা হয়নি।
এবং আজকে যারা দুর্নীতিবাজ প্রত্যেককে দুদককে ওয়াশিং মেশিন বানিয়ে এক একজন করে ঢুকিয়েছে, এক একজন করে বের হয়েছেন। ব্যাংক তো নাই, আমি জানি না তাজুল ভাই জানেনি কি, এ বাচ্চা ছেলেমেয়েরা সবাই জানে এরা যে সবাই লুট হচ্ছে। কিন্তু না, আপনি কথা বলতে যাবেন আপনি উন্নয়ন দেখাবে এটা। এখন উন্নয়নটা কি? আই সিরিয়াসলি ডোন্ট নো যে আমার উন্নয়নটা কি যে আমাকে রাত্রেবেলা ধরে নিয়ে যাবে, পকেটে ইয়াবা ধরায় দেবে, পুলিশের গাড়ি থেকে ইয়াবা উদ্ধার হবে। আইনে শুনে ডিপেন্ড করে ভাই, মানে উন্নয়নটা যে যার মতো করে মনে করে। আমি মনে করছি প্রত্যেকটা ইনস্টিটিউশন নষ্ট হয়ে যাচ্ছে, জুডিশিয়ারি থেকে আরম্ভ করে ব্যুরোক্রেসি থেকে আরম্ভ করে দেশের ইনস্টিটিউশন যখন নষ্ট হয়ে যায় তখন কি হয় জানেন? এবার আমি আপনাকে ক্যাচটা দিই। যেহেতু আওয়ামী লীগ স্টপ পলিটিক্স ফর 10 years, আজকে এই যে ছেলেপেলেরা যখন রাস্তায় নেমেছে না, ছাত্রলীগের হেলমেট বাহিনী নামাতে হয়েছে, বিকজ দেয়ার ইজ নো পলিটিক্স। 300 এমপি, আমি জিজ্ঞেস করতে চাই, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের এমপিরা প্রতারণা করেছে এই আন্দোলনে। আমি এখানে বলছি আওয়ামী লীগের নেতারা প্রতারণা করেছে। কেন তারা রাস্তায় নামে নাই? কেন তারা এইসব ছেলেমেয়েদের বলে নাই যেটা তো নন পলিটিক্যাল, আমরা তোমার পাশে আছি, আসো আমরা কথা বলি? একমাত্র শামীম ওসমান ছাড়া কোন ঢাকা সিটির এমপি বা যেখানে আন্দোলন হয়েছে এদের পাশে যে বসে যে আসো আমরা কথা বলি, করে নাই? করে তো নাই, বিকজ তারা পলিটিক্যালি কানেক্টেড না মানুষের সাথে, তারা জনগণের কথা বলে না, জনগণের ভাষা তারা জানে না। জনগণ তাদের কাছে গেলে তারা পদ্মা সেতু দেখায়, মেট্রো রেল দেখায়, বিদ্যুৎ দেখায়, কিন্তু বিদ্যুতের দাম যে 500% বাড়লো সেটার কথা কিন্তু ভাই বললো না। তা আমার কথাটা হলো, ভাই যেটা দেখবে ভাইয়ের মতো করে দেখছেন। কিন্তু আজকে আওয়ামী লীগ রাজনৈতিক দেউলিয়তা এই পর্যায়ে চলে গিয়েছে যে আমি তো বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রতারণা করেছে আওয়ামী লীগের যেসব এমপি মন্ত্রীরা রাস্তায় নামেনি এইসব ছেলেপেদের জন্য, যার কারণে গুন্ডা লীগ, হেলমেট লীগ এরা নেমে এদেরকে ধরতেছে, সাংবাদিক পিঠাইতেছে নির্দ্বিধায়। আমি কি মিথ্যা বলছি? তাদের এদের সামনে জিজ্ঞেস করেন, আপনি এই 6 জনের সামনে জিজ্ঞেস করেন। বিকজ পলিটিক্যাল ক্রাইসিস হয়ে গেছে। আপনি যখন পলিটিক্স করবেন না, আপনার পলিটিক্যাল প্র্যাকটিস থাকবে না তখন। এবং ক্যাবিনেটে বলতে, প্রধানমন্ত্রী বলতে হচ্ছে যে এত দুর্বল চিত্ত নিয়ে সরকারে থাকার দরকার নাই, বিকজ তারা দুর্বল হয়ে গিয়েছে, ক্যাবিনেটের মুখ ছোট হয়ে গিয়েছে, বিকজ দে নো দে ক্যানট গো অ্যান্ড ফেস দ্যাম। জি, আমি আসবো আবারও, আমাদের এই পার্টের সময় শেষ হয়ে গেছে। আমি আসবো আপনার প্রশ্ন নিয়ে, ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, নিটল ডাটা এসএটিভি সংলাপে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরবে খুব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, দেখছেন নিটল ডাটা এসএটিভি সংলাপ। আমরা আজ কথা বলছি সড়ক পরিবহন আইন এবং প্রেক্ষিত নিয়ে। আমরা আলোচনায় ফিরবো, তার আগে আবারও একটু আমরা প্রশ্ন নিয়ে আসতে চাই। আমি মলয় সরকার দ্বীপ বলছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্যারের কাছে কোশ্চেন করতে চাচ্ছি যে এই যে নতুন আইন করা হলো, যাদেরকে আইনটা শেখানো হবে, যে ড্রাইভার বা হেল্পারদের, তাদের শিক্ষার ব্যাপারটা কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে? এটা তো একটা নৈতিক বিষয়। এই যে জ্ঞানটা তাদের দেওয়া হবে আইন সম্পর্কে, তারা কি বোধগম্য হবে কি না, এই বিষয়টা কি আপনারা দেখছেন? এবং একই সাথে আমি আন্দালিব রহমান স্যার এবং মঞ্জুর আহসান স্যারকে কোশ্চেন করতে চাই যে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে সাধারণ জনগণ, শেষ পর্যন্ত কান্নাটা হচ্ছে একটি পরিবারের, গুজব সরে যাচ্ছে চারিদিকে, শেষ পর্যন্ত এসে এই আন্দোলনগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত এটাই আবার পলিটিক্যাল ইস্যু হয়ে যাচ্ছে। কেন বারবার এটা হচ্ছে? কেন আমাদের শেষ পর্যন্ত এসে ঘরে বসে এই কান্নাটাই দেখতে হচ্ছে? তাজুল ইসলাম চৌধুরী। না, প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক। আমি মনে করি এখানে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। আর আমি আবারও বলবো যে কোনো বিষয় কিন্তু বিচ্ছিন্ন না। এখানে আমাদের আইন করা যেমনি হচ্ছে, আমাদের যেমনিভাবে অন্য অন্য এফোর্ট দেওয়া হচ্ছে, তেমনিভাবে এর সাথে অনেকগুলো বিষয়, যেমন আন্দোলন পার্থ কয়েকটা কথা বলেছেন, আপনার দুর্নীতির কথা এবং দুর্নীতিবাজদের কথা। তো আমার তো মনে হয় এই বিষয়টাতে কেউ দ্বিমত করবে না। আর ঢালাওভাবে সবাইকে যদি দুর্নীতিবাজ বলা হয় তো তাইলে কিন্তু আবার দুর্নীতি কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন না। এখন মন্ত্রী, এমপি, সচিব, তারপরে দিয়ে অ্যান্ড হোয়াট এভার হিজ ফুল পোর্টফোলিও ওর আইডেন্টিফিকেশন, হোয়াই হি উইল নট বি অ্যাকাউন্টেবল বাই দ্য স্টেট, এই কথাগুলো আমরা যতটুকু জোরে বলতে পারি, এটুকু না বলে আমরা ওইটা পলিটিসাইজ করার চেষ্টা করি। তো আমার মনে হয় এই বিষয়গুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, অর্থাৎ আমাকে বিচ্ছিন্নভাবে কোনো একটা জিনিসকে সমাধানে নিয়ে
আসতে পারবেন না। আপনি যদি সমাধান করতে হয় তাইলে আপনাকে সামগ্রিক বিষয়গুলোকে চেকলিস্ট করে আপনাকে এটার জন্য সমাধানের জন্য চেষ্টা করতে হবে। আর যে আমি একটু যোগ করি এই প্রসঙ্গে, আপনি বললেন যে অ্যাকাউন্টেবল টু স্টেট। অ্যাকাউন্টেবল টু স্টেট এটা তো করা উচিত। এখন কেউ যদি না করে তাহলে তো রাষ্ট্রের বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, বিভিন্ন এজেন্সি রয়েছে, তাহলে তাদেরও তো রাইটস রয়েছে যে কেন এই ঘটনাটি ঘটলো এবং কারা এর পিছনে দায়ী, কারা করাপশন করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আইন তো রয়ে গেছে, ইনস্টিটিউটও রয়ে গেছে, তাহলে সেগুলো কি ফাংশনিং করছে না? না, যখন নাকি এই সমস্ত ক্ষেত্রে এই যে আমাদের সড়ক দুর্ঘটনা আইন, তার পানিশমেন্টের দেওয়ার, এটার জন্য আইন ছিল, আইন আছে, অর্থাৎ 5 বছর 3 বছর অথবা 6 মাস অথবা 3 মাস এরকম হেরফের ছিল, অত পার্থক্য ছিল। কিন্তু আপনি যখন নাকি এই আইনগুলো যদি সঠিকভাবে প্রয়োগ হতো এবং তখন দেখা যেত যে এইটা আপনার এখানে দুর্ঘটনা অনেক কমে আসতো। আমি ইলিমিনেটেড হয়ে যাবে এটা আমি মনে করি না, বিকজ ফর এলিমিনেশন দ্যার ইজ এ লট অফ আপনার প্যারামিটার হ্যাজ টু বি ফুলফিল। এখানে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আপনাকে চেকলিস্ট করে আপনাকে প্রত্যেকটা কম্পোনেন্টকে আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং এটার জন্য কখনো কখনো শুধু বাংলাদেশে ডেমনস্ট্রেশন হয়েছে, এই ছাত্ররা নেমেছে, হয়তোবা ছাত্ররা আমরা ইয়াং জেনারেশন হুজ আর লাইক আওয়ার জেনারেশন, নেক্সট জেনারেশন, তারা যখন রাস্তায় নামে তখন আমাদের কাছে উই শুড ফিল শেম। এটা একটা আমাদের জন্য এটা ক্লিক করে বেশি। কিন্তু এই ছাড়া পৃথিবীতে ডেমনস্ট্রেশন হয় না, অথবা এগুলোর জন্য প্রতিবাদ হয় না, আন্দোলন হয় না, এবং আন্দোলনের প্রয়োজন হয় নাই। এটা আমার দুর্নীতির জন্য কেন একটা আন্দোলন হইতে পারে না? আমরা ব্যাংক লুট যদি কোথায় হয়ে থাকে তাহলে সেটার জন্য আন্দোলন হইতে পারে না? সেটার জন্য এজেন্ডা দিয়ে কি কথা বলা যায় না? সেটা নিয়ে আমরা এখানে আলোচনায় আসতে পারি না? সরকারি দল না আসুক, বিরোধী দলটা সেখানে আইডেন্টিফাই করে সেই সমস্ত বিষয়ে কথা বলে জনমত ক্রিয়েট করা যায়। আমি তো মনে করি এটা অ্যাজ ইউ বিলিভ অন ডেমোক্রেসি। What is democracy? Democracy is the will of the people. এখন once you consider the will of the people to be implemented or to be bring it cognizance, তাহলে সেক্ষেত্রে আপনি গভর্নমেন্টটা ডেমোক্রেটিক হলে তাইলে সেখানে গভর্নমেন্ট ক্যান নট গো ফাস্ট লাইক এনিথিং এলস উইদাউট এনি শব্দা রেকলেস করতে পারে না। তো সেখানে পদ্মা ব্রিজ যেমনি লাগবে, আপনার পদ্মা ব্রিজের সফলতা যার কথা স্বীকার করবেন, তেমনি সরকারের ব্যর্থতা, খারাপ কাজগুলোকে সমালোচনা করা যাবে না, এই কথার এর পক্ষে আমি না। আই ওয়েলকাম ইউ যদি আপনি যদি সেখানের মধ্যে সরকারের যে সমস্ত ব্যর্থ দিকগুলো আছে সেগুলোকে হাইলাইট করেন, সেগুলোকে মেসেজ দেন পাবলিকের কাছে, জনগণের কাছে। কিন্তু আমার একটা জায়গায় পার্সোনালি আই হ্যাভ ভেরি মাচ ভেরিয়ার, যে আমি খুব কষ্ট পাই যখন নাকি রং মেসেজ দেওয়া হয়, যখন নাকি ট্র্যাক থেকে আমরা সরে যাই। এখন আমরা সরে গিয়ে যখন পলিটিসাইজ করার চেষ্টা করি, অথবা আমার কোনো অন্য উদ্দেশ্য সেখান থেকে আমি অ্যাট্রাক্ট করার চেষ্টা করি, তো সেখানে সমস্যা। আমরা মনে করি যে এই জায়গায় আসলে আমরা অনেক সমস্যার সমাধান করি। আসবো আপনার কাছে জনাব মঞ্জুরুল হাসান, একজন শিক্ষার্থীর প্রশ্ন রেশ ধরে আমি বলতে চাই, গুজব নিয়ে কিন্তু একটি বেশ কথা এসছে। আসলে কোনটা গুজব, কোনটা সত্যি, কোনটা অসত্য, কোনটা অর্ধসত্য, এই বিষয়টা মেজার করার দায়িত্বটা আসলে কার? এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে গুজবে কান না দেবার জন্যে। এবং স্টুডেন্ট তার যে প্রশ্ন সেটি সে সবশেষে বলেছে যে একটি দুর্ঘটনা মানে হচ্ছে একটি পরিবারের সারা জীবনের কান্না, এবং আলটিমেটলি এই ধরনের যে আন্দোলন সেটি একসময় গুজবে পরিণত হয়ে যায়। বিষয়টিকে আসলে তেমন কিনা? প্রধানমন্ত্রী বলেছেন গুজবে কান দেবেন না। আমি ওনাকে বলবো যে খবর ধরে টান দিবেন না। আপনি তো টেলিভিশনে, রেডিওতে, গণমাধ্যমে, পত্রপত্রিকায় এবং ইন্টারনেট রেস্ট্রিক্ট করে নিউজ কন্ট্রোল করছেন। যখন এটা কন্ট্রোল করবেন তখন আপনার গুজব ছড়াবে এবং সেই গুজব আপনি কেউ বন্ধ করতে পারবে না। কাজেই গুজবের মূল কারণ কিন্তু আপনার এই অগণতান্ত্রিক পদক্ষেপ। এটা একটা জবাব আপনার প্রশ্নের। আর ও যে প্রশ্ন করেছে, মঞ্জুরুল হাসান, আমি একটু এই প্রসঙ্গে যুক্ত করতে চাই। আপনি কি মনে করেন এই আন্দোলনের ভেতরে তৃতীয় কোনো পক্ষ ঢুকে গিয়ে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছে? কোনো গুজবের মতো কোনো বিষয় ঘটেনি? নানানভাবে সমর্থন করতে পারে, কিন্তু ডু নট গিভ এ ব্যাড নেম টু দ্য ডগ বিফোর ইউ কিল ইট। আপনি সমস্ত আন্দোলনের উপরে একটা দোষ চাপাচ্ছেন যে বিএনপি জামাত এটার মধ্যে ঢুকে পড়েছে। এখন এটা হয়ে গেছে এক্সকিউজ, এটা বলে জাস্টিফাই প্রত্যেকটা আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়। এটা খুবই অন্যায়। এটা কোটা সংস্কার আন্দোলনের সময় করা হয়েছে,
এই এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন। এখানে পলিটিক্যাল পার্টির কোনো ইনিশিয়েটিভ ছিল না, বরং বিএনপি এরা যদি ইনিশিয়েটিভ নিত সেটা রেজিস্ট করতো। এমনকি আমরা কমিউনিস্ট পার্টিও যখন আগে বাড়িয়ে গেছে তখন তারা বলেছে যে আপনারা পলিটিক্যাল পার্টি একটু দূরে থাকেন, তখন তারা আসলে নানান রকম কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়। কাজেই এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন বাংলাদেশে কম হয়েছে। জি, আমি আসবো আপনার কাছে জনাব আন্দালিব রহমান পার্থ। গুজবের বিষয়ে বলেছিল যে তাদের আন্দোলন কি তাহলে তাহলে এটা শেষ হয়ে গেল? একটা কথা বলি শুধু, যে ওটা বললো যে সাধারণ মানুষ মরে। জি, সাধারণ মানুষ কিন্তু মরে না। প্রত্যেকটা অ্যাক্সিডেন্টে দেখবেন, বেশিরভাগ অ্যাক্সিডেন্টে ড্রাইভারের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমি নিজে অনেকগুলো অ্যাক্সিডেন্টের কথা জানি যেখানে ড্রাইভার মারা গেছে। কাজে এটা সবারই কিন্তু ক্ষতি হয়, যেই কারণে দুর্ঘটনা কমাবার জন্য আমাদের সবারই চেষ্টা করা দরকার, ইনিশিয়েটিভ নিতে হবে। না, আমার ছোট ভাই যে প্রশ্ন বিষয় ছিল, আমি তাজুল স্যারের কাছে করেছিলাম যে ড্রাইভাররা যদি শিক্ষিতই না হয়, একটা যদি শিক্ষিতর যদি একটা স্ট্যান্ডার্ডই যদি দাঁড় করিয়ে দেওয়া না হয়, শেষ পর্যন্ত তবে তাদের স্ট্যান্ডার্ডের কাছে জায়গাটা আইনটা কিন্তু যাবে এই না। বর্তমান আইনে কিন্তু রাখা হয়েছে অষ্টম শ্রেণী এবং পঞ্চম এটা শ্রেণী কতটা এই কালচারটা মানে দুইটা ভাই, আমি একটা কথা বলে দিচ্ছি, লার্ন টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট যে এটা বানানো হয়েছে জাস্ট দেখানোর জন্য, তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। বিকজ আমি এখনো বলছি যে আমার যত আন্ডারস্ট্যান্ডিং, এগুলি দিয়ে এটা পরিবর্তন হবে না। এটার জন্য মানসিকতা পরিবর্তন করতে হবে, রাস্তা দিয়ে দৌড়দৌড়ি করা যাবে না, ভালো গাড়ি আনতে হবে। আমি মালিক একটা ভালো গাড়ি রাস্তায় নামাবো, 5,000 টাকার জন্য আমি আমার ড্রাইভারকে 18 ঘন্টা গাড়ি চালাতে বলবো না, তাকে কোনো নেশা দিয়ে ঢুকতে দেবো না। এটা তো ভাই কোন বই পড়ে বা কোনটা কে আমাকে এই শিক্ষা দেওয়া যাবে, কোন আইন বানিয়ে? এটা আমাদের মানসিকতারও যেমন ব্যাপার, আইনেরও তেমন ব্যাপার। এটা একটা কালেকটিভ জিনিস, এটা দিয়ে আমরা কোনোদিনও রাতারাতি পরিবর্তন করতে পারবো না। বললাম তো, এত বড় বিদ্রোহ, এত বড় আন্দোলন, আমাদের নাকি এত লজ্জা লাগে, তারপর রাস্তা দেখেন আজকে 3-4 দিনে কি অবস্থা, সেম একই জিনিস, যা আগে ছিল তাই। তার মানে সামথিং ইজ রং। তার মানে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, অনেক বড় ক্যাম্পেইন করতে হবে, এবং এটা 10টা প্রবলেমের একটা প্রবলেম ধরলে হবে না, এটা একটা মেজর প্রবলেম হতে হবে। ধরতে হবে যে এটা আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেম, যে আমরা এটাকে সেফটি আনবো এবং আমরা করবো। এবং আমি একমত যে আমার দুঃখটা তো এখানেই, আমার প্রশ্নটা এখানেই যে আওয়ামী লীগ 10টা বছর সময় পেয়েছে প্রথম থেকে। এখন আওয়ামী লীগ তো অনেক পোড় খাওয়া রাজনৈতিক দল, তার তো এসে একটা প্ল্যান থাকা উচিত ছিল যে 10 বছর পরে দেখবে, তার তো বোঝা উচিত ছিল 10 বছর পরে বাংলাদেশের অবস্থা কি হবে, আমি কোথায় নিয়ে যাব। কিন্তু ওনারা তো বলছেন যে ওনারা ভিশন করছেন, আমি তো সেটার কথাই বলছি, ওই ভিশনের মধ্যে এই ট্রাফিকটা পড়লো না কেন, এই রাস্তাঘাটের পড়লো না কেন? আজকে 10 বছর পর কেন আমার এই কথা শুনতে হচ্ছে যে আমি এটা পাচ্ছি না, আমার আরো সময় লাগবে? প্রেফারেন্সটা শুধু অর্থনৈতিক। আপনি দেখবেন আওয়ামী লীগের সাথে কথা বলে কেন জানি আওয়ামী লীগ। এবং আরেকটা কথা বলি ভাই, যেটা বললেন, আমি এর আগেও একটা শোতে বলেছি যে এটা মনে একটু জেনারেশনের গ্যাপ আমাদের সাথে, যে আমরা রাস্তায় ভিক্ষুক খুঁজি না, আমরা কিন্তু খুঁজি না এখন আর ভিক্ষুক। ওনারা হয়তো মনে করতে পারে যে আগে সবাই কমে গেছে, কথাটা বলি, ওনারা হয়তো মনে করতে পারে যে বাংলাদেশে আগে 90% মানুষ লুঙ্গি পরতো, এখন প্যান্ট পরে, সুতরাং বাংলাদেশ উন্নয়ন করেছে। বাট আমি এটাকে না উন্নয়ন দেখি না, বিকজ আমি জন্মের পর থেকে মানুষকে প্যান্ট পরে দেখেছি। আপনি বুঝছেন? সো এই জেনারেশন একটা প্রবলেম আছে, এটা ম্যাটার করে। কেন ম্যাটার করে? যে এই আন্দোলনে, এই কিশোরদের আন্দোলনে আমি একটা অনেক বড় জিনিস আমার কাছে ভালো লেগেছে। কি ভালো লেগেছে জানেন? আমাদের আগের জেনারেশন যারা আছেন, আরও যারা আছেন, এনাদের মধ্যে না একটা ফিউডাল সিস্টেমের জিনিস কাজ করতে হয়, আমার ধারণা। এবং আই এম শিওর আমার পরে, যেমন উনি এনার ছেলে, উনি এনার সন্তান, উনি 69-এর বড় নায়ক, উনি এটা এই করে করে ওনাদের একটা জিনিস দাঁড়াতো না, ওনার বিরুদ্ধে কথা বলবে না। বাট আমি দেখেছি এই প্রজন্ম মানিক মিয়াকে চেনে না, ওনারা কর্ম মিয়াকে চেনে। আমি আনোয়ার হোসেন মঞ্জুকে গাড়ি থেকে নেমে আরেক গাড়ি তুলতে দেখেছি, আমার ভালো লেগেছে, আই ফেল্ট গুড। আমি 69-এর তোফায়েল আহমেদ সাহেব, যার কথায় ঢাকা সিটি নড়তে যেত, আমি দেখেছি গাড়ি থেকে নেমে উল্টো গাড়িতে যাওয়ার জন্য আবার ঢুকে আবার ফেরত চলে গেছে। আই লাইকড ইট। এবং আইসি হোপ, এইটাতে আইসি হোপ যে এখন বাংলাদেশে এটা আসছে যে তুমি কে ছিলা, কি ছিলা, কি কবে, কি ডাজন্ট ম্যাটার, এখন তুমি কি করো
অথবা এরকম আপরাইজ যদি আগামীতে হয়, নো ওয়ান ইজ সেফ। অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন তাহলে যে বর্তমান প্রজন্ম, সে বর্তমান প্রজন্মের থিংকিংটা একটু অন্য ধরনের, যেটা একটু অন্য আপনার ধরনের, জেনারেশনের সাথেও মিলছে না? 100% ডিফারেন্ট। 100% আপনি different। অবশ্যই ডিফারেন্ট। এরা ইন্টারনেট অন দেয়ার পাম। আপনি এত আইন করেছেন যে আপনি বাজে কথা বললে আপনাকে এই মামলা দেওয়া হবে, আপনি বাজে কথা বন্ধ করতে পেরেছেন? আমি কালকে একটা ননসেন্স স্ট্যাটাস দেই, 5000 গালি পড়বে, কোনো আইন দিয়ে আপনি থামাতে পারবেন না। আপনি বাংলাদেশের ভিআইপিদের স্ট্যাটাসে যেয়ে দেখেন, ছাড় নাই, আইন দিয়ে থামাতে পারবেন। বিকজ এই জেনারেশন চিন্তা চেতনায় গণতান্ত্রিক, ওইটা আপনি থামাতে পারবেন না। জি, জনাব তাজুল ইসলাম, আপনি বলবেন, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে ফিরবো। সুপ্রিয় দর্শক, আমরা আছি নিটল টাটা এসএটিভি সংলাপে। অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি আমরা, কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা এসএটিভি সংলাপে। কথা বলছি আমরা সড়ক পরিবহন আইন ও প্রেক্ষিতে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। আমরা তার আগে আবারও কয়েকটি প্রশ্ন নিয়ে তারপরে ফিরছি। আসসালামু আলাইকুম, আমি নাফলা হাকিম, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এসেছি। আমার প্রশ্নটি মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এমপি স্যারের কাছে, যে বর্তমানে একটি আইনের কথা বলা হচ্ছে যে বাস ড্রাইভারদের 8ম শ্রেণী এবং হেল্পারদের 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। আর সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে এতে কি ট্রাফিক পুলিশদের নিয়োগ ক্ষেত্রে যে শিক্ষার লেভেলটা রাখা হয়, তার কি কোনো পরিবর্তন আপনি জরুরি মনে করছেন? আর আমার আরেকটি প্রশ্ন বিজ্ঞতিন স্যারের কাছে, গত কিছুদিন আগে আমরা দেখলাম যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার পর 22 জন শিক্ষার্থীকে রিমান্ডে নেওয়ার পর তাদের জেলে প্রদান করা হয়। তো নিরাপদ সড়কের ক্ষেত্রে তাদের জেলে প্রদান করা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ। জি, আমি বুঝতে পেরেছি। এরপরে নাম বলে প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম, আমি নিশাত আঞ্জুম চৈতি, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আমার প্রশ্ন মঞ্জুরুল আহসান খান স্যারের কাছে। স্যার, আমরা তো দেখেছি, আমাদের খবরের মধ্যে একটি বড় সংবাদ ছিল যে গত কয়েকদিনে বা এই সপ্তাহের দিনগুলোতে সবথেকে বেশি স্কুল ড্রেস বিক্রি হয়েছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন স্যার, এই স্কুল ড্রেস পরিহিত, আপনি কি শুধুই মনে করেন যে ছাত্র আন্দোলন হয়েছে, নাকি স্কুল ড্রেস পরিহিত অন্য কোনো কেউ এসে আন্দোলন করেছে? এবং তাজুল ইসলাম স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার আমি শুনলাম আপনার একটি বক্তব্যে 2 বছর আগে একটি খসড়া হয়েছিল, যে খসড়াটিতে আপনারা সড়ক পরিবহন আইন নিয়ে কথা বলেছিলেন। স্যার, এই খসড়াটি 2 বছরে আপনি বলেছেন রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব না, 2 বছরেও বাস্তবায়ন করেননি। স্যার, সেক্ষেত্রে এই যে নতুন আইন, এই নতুন আইনে কোনো সময় নির্ধারণ করা হয়েছে কিনা যে আইনটি কবে বাস্তবায়িত হবে এবং কবে আমরা ইউরোপিয়ান কান্ট্রির মতো একটি দেশ দেখতে পাবো? বুঝতে পেরেছি। এরপর আরেকজন সবশেষ কে বাকি আছে? আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন লিমা, হোম ইকোনমিক্স কলেজ থেকে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে আন্দালিব রহমান পার্থ স্যারের কাছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সরকার যে নতুন আইন করছে যে ড্রাইভারকে হচ্ছে 8 পাস হতে হবে, আসলে একাডেমিক শিক্ষাটাই কি আসল? আমার প্রশ্নটা হচ্ছে যে সে যদি 8 পাস হয়েই যায়, তাহলে কি সে সব কিছু নৈতিক দায়িত্ব তার চলে আসবে? সে কি সব শিক্ষাটাই পেয়ে যাবে? এখানে কি সেই যে একটা মানুষ একটা দেশের সম্পদ, একটা মানুষ মারা গেলে যে কতটুকু ক্ষতি হয় সেটা তার পরিবার বুঝে, এটা কিন্তু আর কেউ বুঝে না। এখন সে হেসে খেলে বা নেশা করে যেভাবে হোক সে মাতাল অবস্থা থেকে গাড়ি চালিয়ে যদি মানুষটাকে হত্যা করে, সেই দায়ভার তো সে নিচ্ছে না। এখন তাকে সরকার যে জরিমানা করছে বা জরিমানা মওকুফেরও আছে, তো যাই হোক, তাকে সরকার দিছে যে 5 বছরের কারাদণ্ড। এই 5 বছরের কারাদণ্ড দিয়ে কি সবকিছু মানে মাপা যায়, মাপা সম্ভব আসলে? আর আমার পরামর্শ কি? আমার কথা হচ্ছে আর হচ্ছে যে যারা হচ্ছে মালিক সমিতি আছে, তাদেরও কি কোনো শিক্ষার দরকার নেই? তাদের কি? বুঝতে পেরেছি। দুটি প্রশ্ন এসেছে এবং 3 জনের কাছে প্রশ্ন এসেছে। জনাব তাজুল ইসলাম। জি, না, বেশ ভালো কয়েকটা প্রশ্ন এসেছে। এখানে একটা ওই একাডেমিক একটা কোয়ালিফিকেশন তার লাগবে, আমি মনে করি, এর সাথে আমি একমত। এই কারণে যে সে অন্ততপক্ষে ট্রাফিক নিয়ম তার গাড়ি চালানোর জন্য করার জন্য তার যে সমস্ত একাডেমিক ব্যাকগ্রাউন্ড দরকার, এটা আমার মনে হয় ইট ইজ অ্যাপ্রিসিয়েটেবল। এখন এরপরে কিন্তু এখানেই শেষ কথা না। এখন একজন ডাক্তার হয় MBBS পাস করে, কিন্তু বাট হি হ্যাভ টু অবটেন দ্য লাইসেন্স ফ্রম দ্য BMA, অর্থাৎ সেখান থেকে আপনার একটা লাইসেন্স নিলে আপনি প্রেসক্রিপশন দিতে পারবেন না। এখন যেমন ইউরোপে বলা হয়েছে যে সেখানে গ্র্যাজুয়েশন করার পরে
পদে MBBS হলে আপনি কিন্তু প্রেসক্রিপশন দিতে পারবেন না, ইউ হ্যাভ টু বি পোস্ট গ্রাজুয়েটেড, এবং আপনাকে সেখান থেকে এরপর আবার 2 বছর আপনাকে কমপ্লিট করতে হবে যে আপনি প্রফেশনাল ডিগ্রি লাগবে। তো এই ক্ষেত্রে আপনার এখানে একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড গাড়ি চালানোর জন্য দক্ষতার একটা ট্রেনিং তার লাগবে, লাগিয়ে সে সেখানে কোয়ালিফাই করলে লাইসেন্স পাবে। এখন লাইসেন্স পাওয়ার পরে এরপরও তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিংয়ের এবং বিভিন্ন সময় বিভিন্ন, যেমন ইউরোপে, আমেরিকাতে, ইংল্যান্ডে আপনাকে কয়েক বছর পর পর আপনার লাইসেন্স রিনিউ করতে গেলে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউর স্কিল ইজ দ্যাট মাস লেভেল স্টিল ইজ অ্যালাইন। তো এটা আপনাকে করতে হবে। আর এখানে ট্রাফিক পুলিশের কথা বলা হয়েছে, ট্রাফিক পুলিশরা তো এখন আমার মনে হয় আমাদের মিনিমাম ইন্টারমিডিয়েট মেট্রিক পাশের নিচে হয় না। তো অতএব আমি মনে হয় ট্রাফিক পুলিশ যারা সদস্য আর যারা ইন্সপেক্টর, তারা তো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা মোস্টলি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একাডেমিক কোয়ালিফিকেশনটা আমাদের এখানে খুব বেশি একটা ম্যাটার করে না। আমি মনে করি একটা অশিক্ষিত লোক হলে তার সমস্যা আছে, একেবারেই অক্ষর জ্ঞান নাই, তো এটা হলে তার কি সমস্যা আছে, এর সাথে আমি একমত। আর এখানে আরেকটা স্কুল ড্রেসের কথা এসেছে, তো আসলে এগুলো নিয়ে একটা বড় ক্যাম্পাসে আলোচনা করতে হবে। এখন এই ঘটনাগুলো ঘটছে, অভিনয় করে ভিডিও বানিয়ে আপনার এখানে মানুষকে ডিমোট আপনার ভিন্ন খাতে ফেসবুকে দিয়ে এরপরে আরও অনেক কিছু করা হয়েছে। যে ছাত্রদের আন্দোলনের দাবি, এখানে বিষয়টা হলো ছাত্রদের আন্দোলন যেটা হয়েছে, এই দাবির সাথে এই আন্দোলনটাকে সমর্থন সরকার করেছে, এবং আইনটা তাদের মুখ অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য করা হয়নি। আইন ইজ অনলি ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, হ্যাঁ, ফর দ্য অ্যাড্রেসিং দ্য টোটাল ট্রাফিক সিকিউরিটি। এখন এই সমস্ত রাস্তার নিরাপত্তার জন্য এই বিষয়টা করা হয়েছে। এখন আইনটা দীর্ঘদিন পর্যন্ত পেন্ডিং, মানে হলো যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে। আমাদের ল ছিল, এটা নতুন করে কোনো ল না, এটা এক্সিস্টিং লকে আমরা আর একটা রিফাইন করছি অথবা মডার্নাইজ করা হচ্ছে উইথ দ্য ফুলফিল দ্য ডিমান্ড অফ দ্য কমন পিপল অ্যাট দিস মোমেন্ট। আর এখানে আমি একটা কথা বলি, এখানে আমি আন্দোলন প্রার্থীর সাথে সংযোগ করে কথাটা বলবো যে পৃথিবীতে আপনার মনে করেন আইনস্টাইন যা করেছে আমাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমার পৃথিবীতে আজকের যে আমি মডার্ন টেকনোলজি, আপনার ডিজিটালাইজেশনের কথা বলি, আমি আজকে যে এখানে বসে মোবাইলে কথা বলি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এগুলো একসময় ছিল না। এটা আমাদের পূর্ব জন্মের লোকেরা কিছু 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 করে এরপরে আমাদের এক জায়গায় এসেছে। এখন আমরা উই আর লুকিং ফরওয়ার্ড ফর দ্য নেক্সট জেনারেশন। আমাদের থেকে তারা আরও মোর এফিসিয়েন্ট হবে, কারণ তারা তো আরও বেশি আমরা অ্যাডভান্টেজ নিয়ে তারা জন্মগ্রহণ করেছে, এবং তাদের মডার্নাইজেশন আস্তে আস্তে বাড়বে এবং স্বাভাবিকভাবে। এই জন্য আমাদের পূর্ব প্রজন্মের যারা অবদান আছে তাদেরকে আমরা অসম্মান করার কোনো সুযোগ নেই। একটা ভালো কথা এসেছে, আমাদের যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি আমার সন্তান যদি আমাকে দেখায় দেয়, আমার ছোটো ভাই যদি আমাকে দেখায় দেয়, এটা আমার জন্য আরও বেশি কাজ করবে, এবং এ করার জন্য কোনো শরম নেই। আনোয়ার হোসেন মঞ্জু সাহেবকে নামাই দিয়ে দেখা গেল যে ওনার গাড়ির উনি রং রুটে আসছেন, অথবা ওনার ড্রাইভার আপনার মনে করেন যে কাগজপত্র ঠিক নেই। তো এই বিষয়গুলো দিয়ে একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করা হয়েছে। কিন্তু আমি পার্সোনালি মনে করি তোফায়েল আহমদ সাহেব, আনোয়ার হোসেন মঞ্জু, অথবা আমাদের আন্দোলন পার্থ, অথবা আমাদের মঞ্জুর হাসান সাহেব, ওনারা জাতির কাছে আদর্শ, এবং ওনারা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। ওনারা তো মানুষ, ওনারা তো ফেরেশতা না, ওনাদের ত্রুটি বিচ্ছুতি আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে আরম্ভ করে এদেশের আজকে যারা নাকি আমাদের অগ্রজ, তারা অনেক কিছু অবদান রেখে গেছেন, সেটাকে আমরা অস্বীকার করাটা উচিত হবে না। অসম্মান করা শিখলে আজকে যারা নাকি নিউ জেনারেশন, আগামী দিন তারা কিন্তু তাদেরও পরবর্তী একটা জেনারেশন আসবে। আমরা কিন্তু হেরিডিটিক্যাল অ্যাটিটিউড স্ট্যান্ডটাকে আমরা ধরে রাখতে হবে। আর এখানে সরকার এখানে আন্দোলন থামাই দিছে, এটা তো আমাদের কষ্ট পাওয়ার কই আছে। কারণ আপনার কষ্ট, আপনি তো আন্দোলনটা একেবারে রাস্তাঘাট সবসময় মেসাকার করে সবসময় বন্ধ করে দিয়ে দেশটাকে প্যারালাইজ করে অর্থনীতিকে পঙ্গু করার জন্য আন্দোলনটা করে নাই। ছাত্ররা আন্দোলন করেছে যে নিরাপদ সড়কের জন্য। এখন নিরাপদ সড়কের জন্য যেই সমস্ত উপাদান সংযোজন করার পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়ক হওয়ার সম্ভাবনা আছে, এই দাবিটা ছাত্ররা করেছে, জেনারেশন করেছে, সেগুলো সরকার কগনিজেন্সি নিয়েছে, আমলে নিয়ে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে তাদের যে দাবি দেওয়া যেগুলো ছিল, সে দাবিগুলো পরিপূর্ণভাবে সরকার
বাস্তবায়ন করতে যাচ্ছে। আমি তো এটা ইট ইজ নট এ নিউ থিং। আমি শুধু বলছি না, সরকার আমলে নিয়েছে, গভর্নমেন্ট হ্যাভ টেকেন দ্য হোল থিং ইন কগনিজেন্স, এবং সেটার জন্য আইন একটা করা, আইন তো একটা কম্পোনেন্ট, একটা গুড নাম্বারস অফ দ্য সাইক্লিস্ট হ্যাজ টু বি অ্যাড্রেস। এবং যে কথা আমি বারবার বলার চেষ্টা করতেছি, এখন আন্দারের পাত্র সাহেব বললেন যে গাড়িতে উঠবেন আপনি, প্যাসেঞ্জারে তো সিট বেল্ট বাঁধার কথা, আপনি বাঁধেন নাই, আপনার গাড়ির কাগজপত্র ঠিক নেই। যেমন আমি নিজে গাড়ি ড্রাইভ করি, ইফ আই ডু নট হ্যাভ দ্য যে ড্রাইভিং লাইসেন্স, এখন আবার তো তাইলে সেটার জন্য আমি অ্যাকাউন্টেবল হওয়া উচিত। এখন আমারই সচেতনরা আসা উচিত। আমাদের অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে হবে। এখন শ্রেণী পেশা, এখানে আপনি এটার সাথে অন্যটা যদি সংযোজন করে পেলেন, এটার সাথে আমার অন্য কোনো একটা মানে যদি আপনি মিসম্যাচ করে পেলেন, তাইলে আপনার উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে না। আমি মনে করি যে এই সমস্যা সহ আমাদের জাতীয় এর সাথে রিলেটিভ কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে আমরা কথা বলে আমাদেরকে একটা প্যাকেজ অ্যাপ্রোচ দেওয়া দরকার, যাতে করে আমাদের জাতীয় এই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়। জি, আমি একটু অ্যাড করবো এখানে, আমি তেমন কিছু বলবো না। ভাই যে কথা বললো সিনিয়র লিডারকে নিয়ে, এটা আমার ক্লিয়ার করা উচিত। ভাই যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করলো যে বঙ্গবন্ধুর নামের পর তো আনোয়ার শাহ মঞ্জু তোফায়েল আহমেদের নাম আসে না, কোনোভাবেই না। ফার্স্ট কথা এটা। সেকেন্ড কথাটা হলো, হ্যাঁ আমরা সম্মান করব, বাট আমরা এমন সম্মান করব না যে দে বিকাম আনটাচেবল। এইটাই আমি আগেও বলেছি যে আমার আগের জেনারেশন, কিন্তু তাজুল ভাই হ্যাড টু ডিফেন্ড ইট বিকজ আমার আগের জেনারেশন। সো আমাদের আগের জেনারেশনের মধ্যে এই সিস্টেমটা আছে। ওনারা এনাদেরকে এমন পূজনীয় পর্যায়ে নিয়ে যান যে ওনারা নিজেরা হয়তো সমালোচনা করেন, কিন্তু ওনারা পাবলিকলি এটা মানতেই পারেন না। বাট আমি এই জিনিসটাতে খুশি যে ইয়াং জেনারেশন একটু বলি, যোগ করি না, ঠিক আছে, ভেরি গুড, ভেরি রাইটলি ইউ হ্যাভ ডিস্টিংক্ট। এখানে বিষয়টা হলো যে কি, আমার তোফায়েল আহমদ সাহেব আমাদের আনোয়ার হোসেন মঞ্জুর কথা বলেন, অথবা আমাদের যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আছেন, তাদের যে সমস্ত দায়িত্ব পালনের যেখানে যেখানে ডিসক্রিমিনেশন আছে, আমি মনে করি যে উইথ ডিউ রেসপেক্ট উই মাস্ট হ্যাভ টু ডিস্টিং দ্যাট। কিন্তু আমি ওদেরকে ব্যক্তিগতভাবে সম্মানিত জায়গা রাখতে চাই, এটাই হলো আমার কথা। আমি যে কথাটা আমি আপনার সাথে একমত করে এই কথাটা আমি বলি, এখানে একটা সিস্টেম আছে। ইভেন নিউজ পেপাররাও অনেক রিলাক্টেন্ট তাদের ব্যাপারে নিউজ করতে, অনেক ব্যাপারে, বিকজ অফ তাদের ওই অ্যাচিভমেন্টগুলির জন্য। এটা আমরা বাস্তব, আমরা জানি হামলি করবে। হ্যাঁ, আমি তাই বলছি, কেন আপনি হামলি করবেন আর অন্যেরটা হামলি করবেন না যখন ক্রাইমটা একই? সো আপনি, আমার কথাটা হলো এক্সট্রা মাইলেজ আপনি কেন দিবেন? উনি যেটা ওনার অ্যাচিভমেন্ট, আমি তো 69-এর অভ্যুত্থানের তোফায়েল সাহেবের অ্যাচিভমেন্ট নিয়ে যেতে পারবো না। আমি আনোয়ার হোসেন মঞ্জুর লেগেসির তার যে হেরিটেজ, সেটা তো আমি নিয়ে যেতে পারবো না। উনি মানিক মিয়ার সন্তান, উনি অনেক বড়। বাট তার মানে আমি তো মনে করি এই নেতাদের আমাদের চেয়ে আরও বেশি দায়িত্ব জ্ঞান থাকা উচিত যে আইনের প্রতি আমাদের, বিকজ দে আর ইনস্টিটিউশন অন দেয়ার ওন ক্যাপাসিটি। সো আমি বলছি যে আপনারা আমাদেরকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলেন না আমরা অসম্মান করছি। আমরা অসম্মান করছি না, আমরা ওনাদেরকে সম্মান করি। রাজনীতি কেন, কোনো প্রফেশনে যদি আপনি মুরব্বীকে সম্মান না করেন, আপনি বেশি দূর যেতে পারবেন না। কিন্তু এই সম্মানটা যেন কোনো দুর্বলতা না হয়ে যায়, যে আমরা কোনো কথাই বলতে পারবো না যেটা আপনাদের জেনারেশনে বা আমাদের আগের জেনারেশনে আছে। না, আমি মনে করি এটা মনে করে না কেউ, এটা আমরা আমাদের নতুন জেনারেশনের কথা বলছি। আমি আমাদের নতুন জেনারেশনের কথা বলছি। দেখেন, আমি তো আপনার জেনারেশনের কথা বলতে পারবো না, আপনিও ওনাদের জেনারেশনের কথা বলতে পারবেন না, বিকজ দ্য জেনারেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সো মেন্টালিটিটাই আলাদা আমাদের। উই হ্যাভ টু ম্যাচ, উই হ্যাভ টু অ্যাডজাস্ট। সো আমি সেটাই বলছি। আর আমার আরেক বোন যে কথা, যে প্রশ্নটা করলেন, যে আমি ওই একই জবাব দেব। জিনিসটা হলো কি, যে এই যে স্কুল ছাত্রদের কেনা করা, আপনার স্কুল ড্রেসগুলি কিনা হতেই পারে, এই ধরনের একটা বড় প্রাইস যখন হয়, অনেকেই অনেক ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করে। বাট তার মানে এটা না, যেটা মঞ্জু ভাই বললেন, যে এটা না যে এটার বিগার পিকচারটাকে আমরা কোনোভাবে আন্ডারমাইন করব। হ্যাঁ, হতেই পারে, অনেকে কোনো পলিটিক্যাল দল বলতে পারে, কোনো লিডার বলতে পারে তোমরা একটু নামো বা এই করো, বাট এটা মানে এই না যে এত বড় একটা প্রাইসকে আমরা কোনোভাবেও অ্যাভয়েড করবো, এটা দিয়ে আমরা মানা করব। আমি মনে করি এই প্রাইসটা অনেক বড়, এই তরুণ প্রজন্ম যেটা করেছে। এবং এটাও আমি মনে করি যে গভর্নমেন্ট যদি ইচ্ছা করে, যদি চায়, যদি মনে করে গভর্নমেন্ট ঠিক করতে পারবে, গভর্নমেন্ট এটা ঠিক করতে পারবে, শুধু সদিচ্ছার ব্যাপার। আবার আরেকটা জিনিস যেটা ভাই বারবার বলেছেন, এখানে কিন্তু অনেক প্যারামিটার আছে, শ্রমিক আছে, মালিক পক্ষ আছে, অনেকে আছে। এটাই তো পলিটিক্স, যে সবাইকে খুশি করে আপনি কিভাবে আপনার গোলটা অ্যাচিভ করা যায়, দ্যাটস পলিটিক্স। জি, জনাব মঞ্জুরুল হাসান।
না, ওই স্কুল ব্যাগের কথা, স্কুল ড্রেসের কথা যেটা বললো, সেটা তো আমার অতীত ইতিহাস থেকে এবং এখন যা খবরাখবর পেয়েছি আন্দোলনের মধ্যে, তো আমাদের অনেক পরিচিত লোকজন ছিল, তাদের কাছ থেকে যেটা শুনে যেটা মনে হয় আমার, যেটার মধ্যে সরকারি দলের কিছু ইনভলভমেন্ট ছিল, তারা জড়িত ছিল। সরকারি দলে পোশাক পরে, সরকারি দলের, হ্যাঁ, আওয়ামী লীগ, তাদের যোগাযোগ ছিল এবং তারা পোশাক পরে তারা বিভিন্ন জায়গায় অঘটন ঘটাবার চেষ্টা করেছে এবং তারা অনেকেই আন্দোলনকারীদের হাতে নাতে ধরা পড়েছে এবং তাদেরকে তারা ওই জায়গা থেকে সরিয়ে দিয়েছে। এই ধরনের ঘটনাও আছে। তো এইটা কিসের জন্য হচ্ছে? কেননা সরকার এই আন্দোলনের যৌক্তিকতা অস্বীকার করতে পারেনি। এই আন্দোলনের যে নিজস্ব শক্তি, যে স্বতঃস্ফূর্ততা, সেটার বিরুদ্ধেও দাঁড়াতে পারেনি। কিন্তু এই যে পরিস্থিতি সৃষ্টি হলো, ওবায়দুল কাদের তিনি কিন্তু ছাত্রদের এই আবেগকে সমর্থন দিয়েছেন, যৌক্তিক বলেছেন। কিন্তু এই আন্দোলনের যে পরিস্থিতি যেটা সৃষ্টি হলো, যে পরিস্থিতি এই আন্দোলনের উৎপত্তি ঘটালো, সেই পরিস্থিতিটা সৃষ্টি করেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির যে কায়েমি স্বার্থ, যেটাকে আমি বলি একটা শক্তিশালী মাফিয়া, সেই মাফিয়া এই পরিস্থিতি সৃষ্টি করেছে এবং সেই মাফিয়া এখানে যে তারা হস্তক্ষেপ করেছে। সেই মাফিয়া চক্রের ভিতরে বাম দলেরও নেতাদের নাম শোনা যায়। হ্যাঁ, এটা অনেকে বলে আর কি। জি, কিন্তু আমি তো এই শাহজাহান খানদের আগে থেকে ট্রান্সপোর্ট ইউনিয়ন করি। জি, আমি যখন নটরডেম কলেজের ছাত্র, তখন আমি আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট পার্টির মেম্বার হই। মঞ্জু ভাই, একটা কথা জিজ্ঞেস করি, বাম যখন ডান হয়, এত ডান হয় কেন? হ্যাঁ, এটা সবসময় মাছের পতন মাথা থেকে তো হয় আপনার। কিন্তু হাসিনা তো বলে যে ওরা হচ্ছে পাকা বাম, পাকা কমিউনিস্ট। যাই হোক, আমরা যখন এটা নিয়ে, আমি সেই সময় আন্দোলন শুরু করি। আপনার যখন আমি নটরডেম কলেজে পড়ি, সেই সময় আমি কমিউনিস্ট হই এবং মনে করি যে শ্রমিকরাই, তারা মেহনতি মানুষ, তারাই একটা শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে পারবে, যেটা আমাদের সংবিধানেও লেখা আছে। সেই আন্দোলন করতে যে আস্তে আস্তে একটা পর্যায়ে এখানে কিছু নতুন লোকজন আসলো। আগে তো লিডার পাওয়া যেত না, কেননা লিডারই করতে গেলে সেই সময় ধরপাকড় হইতো, অ্যারেস্ট হইতো, নানান রকম নির্যাতন হতো, তো সে লিডার পাওয়া যেত না। তারপরে তো লিডারের ছড়াছড়ি, সব লিডার হয়ে শুরু করলো। এখন আপনি দেখেন ট্রান্সপোর্ট, এগুলি তো বিশাল রিপোর্ট পত্রিকায় বেরিয়েছে, প্রথম আলোতে বেরিয়েছে, ইত্তেফাকে বেরিয়েছে, নাম ধরে ধরে, যে বিভিন্ন জায়গায় যে সড়ক পরিবহন শ্রমিক কমিটি আছে, মালিক কমিটি আছে, কোনোখানে মালিক বা শ্রমিক নাই, সব জায়গায় হচ্ছে আপনার এই সব মাফিয়া চক্রের বিভিন্ন দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। ব্যবসা করতে হলে পরে এক পার্টির লোক হলে হয় না, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেলে তখন আবার একটা বিপদ হয়, তখন প্রোটেকশন দেওয়ার জন্য অন্য পার্টির লোককেও রাখতে হয়। এটাও তাই, এটা একটা ব্যবসা। তো এই যে মালিক ব্যবসা বা শ্রমিক নেতাগিরির ব্যবসা, এটাও একটা ব্যবসা, তারা এইভাবে রাখে। আমরা একদম শেষ ভাগে চলে এসেছি। আপনি সবচেয়ে প্রবীণ এবং আপনি দীর্ঘদিন এই সেক্টরের সাথে যুক্ত। আপনার কাছে কি মনে হয় যে যেটা আইন, যেটা মন্ত্রিসভায় পাশ হয়েছে, সেখানে কি কোনো সংশোধনের প্রয়োজন আছে কিনা? অবশ্যই। আমি বলেছি যে শুধুমাত্র এটা ড্রাইভারদের দিক নির্দেশ করা হয়েছে, কিন্তু এখানে যে মালিকদের অপরাধ, এখানে বিআরটি এর অপরাধ, এখানে যারা সড়ক তৈরি করে তাদের যে অপরাধ, এখানে যারা ট্রাফিক ম্যানেজমেন্ট করে তাদের যে অপরাধ, তাদের শাস্তির কোনো বিধান হয় নাই। এগুলি অ্যামেন্ডমেন্ট করা দরকার। শুধু অ্যামেন্ডমেন্ট করলে হবে না। আমরা দেখেছি যে অতীতে বাংলাদেশ আমলে আমাদের এখানে কোনো আইন বাস্তবায়িত হয়নি। কেন হয়নি? একটা শক্তিশালী মাফিয়া গ্রুপ সেটাকে রেজিস্ট করেছে। আজকে সেই মাফিয়াকে ভাঙতে হবে। সেটা ভাঙার জন্য খালেদা জিয়া চেষ্টা করেছে, আমার নিজের কথা হয়েছে তার সাথে, উনি পারেন নাই। সেটা ভাঙার জন্য আওয়ামী লীগের আমলে হোম মিনিস্টার ছিলেন নাসিম সাহেব, তিনি চেষ্টা করেছেন, তিনি পারেন নাই। তারপরে আজকে শেখ হাসিনা আছে, তাকেও ঘিরে আছে সে মাফিয়া চক্র।
কিন্তু তারপরেও আমি মনে করি শেখ হাসিনার গ্রিপ আওয়ামী লীগের উপরে, সমস্ত প্রশাসন যন্ত্রের উপরে প্রচণ্ড গ্রিপ আছে, এবং উনি যদি সাহস করেন, উনি যদি ইচ্ছা করেন, বিশেষ করে ইলেকশনের আগে, তাহলে এই মাফিয়া ভাঙা সম্ভবপর। এবং এটা ভাঙতে পারলে আমি মনে করি সারা দেশের এই ছাত্র সমাজ তারা রাস্তায় নেমে যাবে শেখ হাসিনার সমর্থনে, তিনি জনপ্রিয়তা ফিরে পাবেন। জি, আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। পাশাপাশি আপনারা যারা এসেছেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে আলোচনা শুনলাম, আলোচনার ভেতরে অনেক বিষয় উঠে এসেছে। তবে যে আইন মন্ত্রিসভায় পাশ করা হয়েছে, এই আইন দিয়ে সড়কের নিরাপত্তা, সড়কের শৃঙ্খলা তা কোনোভাবে যে ফেরানো সম্ভব নয়, সেটি কিন্তু আমাদের আলোচকরা বলেছেন। তবে এটাও জরুরি যে একটি আইন থাকা দরকার। তবে পাশাপাশি একটি কথা বলা প্রয়োজন, 1983 সালের যে মোটরযান অধ্যাদেশ আইন রয়েছে, সে আইনে অনেক বিষয় বলা আছে বা ছিল, সেটা কতটা বাস্তবায়ন আমরা করতে পেরেছি সে প্রশ্ন কিন্তু এখন ঘুরে ফিরে আসছে। সুতরাং শুধুমাত্র চালকের সাজা বাড়িয়ে বা কমিয়ে একটি দেশের পরিবহন খাতের শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। পরিবহন খাতের শৃঙ্খলা ফেরানোর জন্যে সংশ্লিষ্ট সব পক্ষকে একসাথে বসে যদি ইনিশিয়েটিভ নেওয়া যায়, তাহলেই আমাদের মুক্তি। সুপ্রিয় দর্শক, এমন শুভ প্রত্যয় জানিয়ে শেষ করতে চাই আজকের এসএটিভি সংলাপ। এসএটিভি সংলাপ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11:30টায় এবং পুনঃপ্রচার হয় পরদিন অর্থাৎ শুক্রবার সকাল 9টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এসএটিভির সঙ্গেই থাকবেন।